সকালে আমি, আব্বু, আম্মু আর জান্নাত একসাথে নাস্তা করছি। ইমন, তোর আর কয়টা পরীক্ষা আছে রে? আর দুইটা। কবে শেষ হবে? এখনো 3 দিন লাগবে, মাঝখানে একদিন বন্ধ আছে। পরীক্ষা শেষ হলে আমরা সবাই গ্রামের বাড়িতে যাব, ঠিক আছে? হঠাৎ গ্রামের বাড়ি? কি জন্য? কেন, গ্রামের বাড়ি কি আমাদের বাড়ি না? আর আমাদের বাড়িতে গেলে কি হবে তোর? না, হঠাৎ করে গ্রামের বাড়িতে যেতে চাচ্ছ তাই বললাম আর কি। তোর বিয়ে তো, তাই আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি। আমার বিয়ে মানে? আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে? তোকে এত কিছু বুঝতে হবে না, তুই আগের ভালো মতো করে পরীক্ষা দিয়ে নে, তারপর সব দেখা যাবে। এখন বিয়ের কথা শুনলে কিভাবে ভালোভাবে পরীক্ষা দেবো বলো তো? তোমরা মেজাজটাই নষ্ট করে দিলে। ধ্যাত, আর খাবোই না। খাওয়া শেষ হয়ে গেছে, এখন বলছে আর খাবো না। এই পেতনি, চোখের সামনে থেকে সর বলছি। নাস্তা না শেষ করে রুমে চলে আসলাম। দ্বিতীয় বর্ষে পড়ি। আব্বু নিজস্ব ব্যবসা সামলায়, আম্মু গৃহিণী বাড়িতে থাকে, আর ছোট বোন জান্নাত এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। একটু পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হলাম। পরীক্ষা শেষ হলো, তারপর আমরা সবাই একসাথে আড্ডা দিতে লাগলাম। দোস্ত, আমার না বিয়ে ঠিক করছে। বলিস কি? কার সাথে তোর বিয়ে হচ্ছে? জানি না রে, আম্মু বললো আর কি। তা দোষ ইনভাইট করবি না? আরে রাখ তোদের ইনভাইট, আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে? বিয়ের বয়স হয়নি, এতদিনে বিয়ে দিয়ে দিলে তো 2-3টা বাচ্চার বাবা হয়ে যেতি। তুই আসলেই একটু বেশি কথা বলিস। এভাবে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাড়ি চলে আসলাম। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। তাড়াতাড়ি গোসল করে আয়, খাবার টেবিলে অপেক্ষা করছি। ঠিক আছে। তারপর আমি শাওয়ার নিলাম। কিছুক্ষণ পর নিচে এসে লাঞ্চ করতে লাগলাম। আব্বু আসে নাই, না, আজকে আসো। নিয়ে পড়তে বসলাম। বিকেল পর্যন্ত পড়লাম। তারপরে বাইরে আড্ডা দিতে গেলাম। বাজারে গিয়ে দেখি সামি, হাসিব, আশিক ওরা সবাই চলে এসেছে। কি খবর মামা, আজকে তো দেরি করলি যে? পড়ছিলাম, একটু দেরি হয়ে গেল। এত পড়ে কি হবে রে? ইমন কি তোদের মতো নাকি? ও পড়াশোনা নিয়ে ব্যস্ত। এইভাবে রাত 8টা পর্যন্ত আমরা আড্ডা দিলাম, ক্যারাম খেললাম, সিগারেট খেলাম। তারপর বাসায় চলে আসলাম, ফ্রেশ হয়ে নিলাম। একটু পরেই আব্বু আসলো, সবাই একসাথে ডিনার করে নিলাম। রুমে গিয়ে পড়তে বসলাম। একটু পড়াশোনা করে আর ভালো লাগছে না, তারপরে ফেসবুকে ঢুকলাম। একটু ঘোরাঘুরি করে ঘুমিয়ে পড়লাম। এভাবে 2টা দিন কেটে গেল। আমার পরীক্ষা শেষ। আম্মু এখন বলছে আমাকে নাকি গ্রামের বাড়ি যেতে হবে বিয়ে করতে। এ তো এক মহা ঝামেলায় পড়লাম। আম্মু, এখন বিয়ে না করলে হয় না? না, হয় না, তোকে বিয়ে করতে হবে। আম্মু প্লিজ। আম্মু এখন বলছে আমাকে নাকি গ্রামের বাড়ি যেতে হবে বিয়ে করতে। এ তো এক মহা ঝামেলায় পড়লাম। আম্মু, এখন বিয়ে না করলে হয় না? না, হয় না, তোকে বিয়ে করতে হবে। আম্মু প্লিজ, এখন জোর করো না, এখন আমি বিয়ে করতে পারবো না। এত বেশি কথা বলিস কেন? তোর বাবা বিয়ে ঠিক করেছে, বিয়ে তোকে করতে হবে। তাড়াতাড়ি রেডি হয়ে নে, গ্রামের বাড়িতে যা। তারপর আম্মু আব্বু আমাকে একরকম জোর করে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রাজি করালো। রাজশাহী শহর থেকে আমাদের গ্রামে যেতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে। আমরা ট্রেনে করে গ্রামের বাড়িতে যাচ্ছি। আমার মনটা একদম খারাপ। আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, একেবারে বাল্যবিবাহ। 4 ঘন্টা পর আমরা আমাদের গ্রামে পৌঁছালাম। অনেকদিন পর গ্রামে আসছি। পড়াশোনার জন্য গ্রামে তেমন আশাই হয় না। গ্রামের পরিবেশ আমার খুব ভালো লাগে। চাচা আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। 30 মিনিটের রাস্তা পেরোনোর পরেই দেখলাম আমাদের গ্রামের বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি আম্মু আব্বুর পেছনে পেছনে ভিতরে ঢুকলাম। আমার দিকে সবাই এভাবে তাকিয়ে আছে কেন? আর বাড়ি ভর্তি এত আত্মীয় স্বজন কেন এসেছে? আমি আম্মুকে ডাক দিলাম, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বুঝবি তুই? তোমরা আমাকে তো জোর করে বিয়ে দেওয়ার জন্য নিয়ে আসলে, তাহলে চাচার বাড়িতে এত সব আয়োজন কিসের? আমি তো কিছুই বুঝতে পারছি না। নীলার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে। আম্মু, মজা করো না তো। কার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে বলো তো তুমি? তো চাচার মেয়ে নীলার সাথে তোর বিয়ে ফাইনাল। না, এ হতে পারে না। ওর মতো একটা পিচ্চি মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। আর ও তো আমার চাচাতো বোন হয়, ওর সাথে কি আমার বিয়ে হয় নাকি? তোকে এত কথা বলা লাগবে না, আগামীকালকে তোদের বিয়ে, এখন তুই প্রস্তুত হয়ে নে। আম্মু, তোমরা না আমার আমার চাচাতো বোন হয়, ওর সাথে কি আমার বিয়ে হয় নাকি? তোকে এত কথা বলা লাগবে না, আগামীকালকে তোদের বিয়ে, এখন তুই প্রস্তুত হয়ে নে। আম্মু, তোমরা না আমার নিজের লোক, তোমরা আমার সাথে এরকম করতে পারলে? শোন, যেটা ভালো হয় সেটাই আমরা করছি। নীলা খুব ভালো মেয়ে, ওকে বিয়ে করলে তুই সুখে থাকতে পারবি। ওর মতো একটা পিচ্চি মেয়েকে আমি কোনো মতেই বিয়ে করতে পারবো না। তোমরা যা ইচ্ছা করো, আমি চলে গেলাম শহরে। এই শোন, আমরা পাকা কথা দিয়ে ফেলেছি, আর তুই এখন শহরে যাবি মানে? তোর বাবা জানতে পারলে আস্ত রাখবে না। আর এত কিছুর আয়োজন দেখছিস, এখন কি বিয়ে কোনোভাবে ভেঙে দেওয়া যায় নাকি? তোকে বিয়ে করতে হবে। তারপর আম্মু আব্বুকে ডাক দিল। আব্বু আর আম্মু একসাথে আমাকে প্যারা দিতে লাগলো।
আমাকে কোনো কথা বলার সুযোগই দিল না। আমাকে রেখে আম্মু আর আব্বু চলে গেল। এদিকে চাচার বাড়িতে অনেক মানুষ আমাকে দেখতে আসছে, মনে হয় কখনো দেখেনি। আমি চুপচাপ বসে আছি। একের পর নীলা ও তার সাথে কয়েকটা মেয়ে রুমের ভেতরে আসলো। কেমন আছো তুমি? তোরা তো আমাকে ভালো থাকতে দিচ্ছিস না। ও মা, হবু বউয়ের সাথে কেউ তুই করে কথা বলে নাকি? আরে রাখ তোর বউ, আমি তোকে কখনো বিয়ে করতে পারবো না। ছি ছি, কি সব বাজে কথা বলছো তুমি? শোনো, এরা হলো আমার বান্ধবী, তোমার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিয়ে আসলাম। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। এরা তো সবাই একদল পিচ্চি। নীলা সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। এসব পিচ্চিদের সাথে আমার একদমই কথা বলতে ইচ্ছে করছে না। আমি ফোনটা বের করে টিপতে লাগলাম। একটু পরে আবার নীলা আসলো। ওগো শুনছো, ওয়াশরুমটা ওইদিকে, যাও গিয়ে শাওয়ার নিয়ে আসো। নাকি আমার কোনো হেল্প লাগবে? নীলা শোন, আমি তোর ভাই না? ভাইয়ের সাথে কেউ এরকম বলে নাকি? হ্যাঁ, তোর আর আমার কখন এসব হয় নাকি? দেখো, তুমি যদি আর একবার ভাই বোনের কথা বলো তাহলে কিন্তু এসব হয় নাকি? দেখো, তুমি যদি আর একবার ভাই বোনের কথা বলো তাহলে কিন্তু আমি শাশুড়ি আম্মাকে বিচার দিব। চুপ তুই। তোর মতো একটা পিচ্চি মেয়েকে আমি কখনো বিয়ে করতে পারবো না। চোখের সামনে থেকে সর বলছি। নীলা মুখ গোমড়া করে চলে গেল। আমি কি করব? ও মুখ গোমড়া করলে ওর সাথে আমার কখনো এরকম হয় নাকি? একটু পর আম্মু আসলে রুমে। এই, তুই নীলাকে কি বলেছিস? কই কিছু বলি নাই তো। বলেছে আম্মু আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, এমনকি আমাকে মেরেছে। আরে আজব তো, আমি তোকে কখন মারলাম? আম্মু আমাকে বকাবকি করতে শুরু করলো। থাক আম্মু, ওকে আর কিছু বলো না, এরপর থেকে কিছু বললে তারপর বলবে। আচ্ছা ঠিক আছে নীলামা, তুই বলছিস তাই শুনলাম, না হলে ওকে আজ আমি মারতাম। আম্মু, তুমি ওর জন্য আমাকে মারবে? হ্যাঁ মারবই তো। আম্মু, তুমি আমাকে বিশ্বাস পর্যন্ত করছো না। চুপ তুই, নীলা যা বলে তাই কর বলছি। আম্মু চলে গেল। হলো, কিছুই হলো না, তুমি আমার কথা না শুনলে এরকমই হবে, ঠিক আছে? তুই আমার সাথে এরকম করবি? এরকমই করব। এখন যাও বলছি, শাওয়ার নিয়ে আসো। যাবো না। তোর বাপের কি? কি এত বড় কথা? আম্মু! আমি অমনি নীলার মুখটা চেপে ধরলাম। কি করছিস কি? আম্মুকে ডাকার কি দরকার? আমি আম্মুকে বলবো তুমি আমাকে আবার মারছো। তুই মিথ্যে কথা বলবি? কই মিথ্যা বলছি, আম্মুকে ডাকবো? না থাক। ওকে যাও শাওয়ার নিয়ে আসো। তোর কথা মতো নাকি? আবার থামো, দেখাচ্ছি মজা। এই বলে নীলা আমাকে ঠেলতে ঠেলতে ওয়াশরুমের মধ্যে নিয়ে গেল। ওয়াশরুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। এই এই এই, এটা কি করছিস তুই? বেশি কথা বলো না, চুপচাপ শাওয়ারের নিচে গিয়ে দাঁড়াও। কি? আমি তোর সামনে গোসল করব? যা বলছি তুই এখান থেকে। এই যে মিস্টার, চোখ নামিয়ে কথা বলো, নয়তো আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করবি? কি, তুমি আবার আমাকে বোন বলছো? দাঁড়াও দেখাচ্ছি। এই বলে নীলা আমার একেবারে কাছে এসে আমার গলা জড়িয়ে ধরলো। আমাকে একটা লিপ কিস দিয়ে পালিয়ে গেল। ওর মতো একটা মেয়ে আমাকে কিস করলো। ওকে তো কোনোভাবে বিয়ে করা যাবে না, আমার জীবনটা একেবারে শেষ করে দেবে। তারপরে আমি শাওয়ার নিলাম। হায় রে, ওয়াশরুমে আমি তো কোনো কাপড় নিয়ে আসি নাই। এখন আমি কি করব? এই অবস্থায় আমি কিভাবে বাইরে যাব? ওয়াশরুমের দরজা খুলে একটু মুখ বাড়াতেই দেখলাম নীলা বিছানার উপর বসে আছে। ওই নীলা, আমি না ওয়াশরুমের ভেতরে কিছুই নিয়ে আসি নাই। ব্যাগ থেকে আমার কিছু কাপড় দে না প্লিজ। এইভাবে বললে হবে না, মিষ্টি করে বলো, তারপরে আমি দিয়ে যাচ্ছি। মিষ্টি করে কিভাবে বলবো? তুমি বলো। ওগো শুনছো, ব্যাগ থেকে আমার কিছু কাপড় দিয়ে যাও না। কি আর করব, নীলার কথা শোনা ছাড়া আমার তো আর কোনো উপায় নেই। ওগো বউ শুনছো, ব্যাগ থেকে আমার কিছু কাপড় দিয়ে যাও না। নীলা হাসতে হাসতে ব্যাগ থেকে আমার কিছু কাপড় দিয়ে যাও না। নীলা হাসতে হাসতে কাপড় নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আর কোনো হেল্প লাগবে নাকি? মানে? না, চেঞ্জ করার। আমি অমনি দরজা আটকে দিলাম। ওর মতো একটা পিচ্চি মেয়ের সাথে আমি কিভাবে সারা জীবন কাটাবো? তারপরে চেঞ্জ করে রুমের ভিতরে আসলাম। দেখলাম নীলা সোফায় বসে আছে। কি তোর সমস্যা কি? তুই সবসময় এখানে কি করছিস? তুমি আমার সাথে ভালোভাবে কথা বলবে কিন্তু, না হলে। না হলে? না হলে কি করবি তুই? তোর মতো একটা পিচ্চি মেয়ে আমাকে শুধু বিরক্ত করতে জানিস। ওকে, আর বিরক্ত করব না, এখন শুধু ভালোবাসবো। এই বলে নীলা আমার কাছে আসতে থাকলো। আমি আস্তে আস্তে পেছনে সরে যাচ্ছি। সরতে সরতে দেওয়ালের সাথে আটকে গেলাম। এই পিচ্চি, একদম কাছে আসবি তো বলছি। নীলা আস্তে আস্তে আমার একেবারে কাছে চলে আসলো। ভয় করছো কেন? কালই তো আমাদের বিয়ে, তারপর তো সব ঠিক হয়ে যাবে, তাই না? তুই সর বলছি। তারপর তো সব ঠিক হয়ে যাবে, তাই না? তুই সর বলছি। ওকে চলো, নিচে সবাই লাঞ্চ করার জন্য অপেক্ষা করছে। তুই যা, আমি তোর সাথে যাব না। বেশি কথা বলো না, একসাথে চলো বলছি, না হলে কিন্তু আবার কাছে আসবো। না না, কাছে আসিস না, চল তোর সাথে যাব। তারপর আমি নিচে গিয়ে লাঞ্চ করার জন্য একটা চেয়ারে গিয়ে বসলাম। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের বলতে আমার আর নীলার দিকে সবাই হা করে তাকিয়ে আছে। নীলার আম্মু মানে চাচি বলল, নীলা তুই জামাইয়ের পাশে গিয়ে বস। আমি তো একদম অবাক।
চাচি আমাকে আগেই জামাই বলছে। না, কোনো পাগলের পাল্লায় পড়লাম রে, যে কিছুই বুঝতে পারছি না। এদিকে নীলা আমার পাশের চেয়ারে বসে আমাকে শুধু বিরক্ত করে যাচ্ছে, পা দিয়ে শুধু আমার পায়ে টোকা দিচ্ছে। আমি তাড়াতাড়ি লাঞ্চ শেষ করে রুমে এসে দরজা বন্ধ করে দিলাম, যাতে পিচ্চিটা আমাকে বিরক্ত করতে না পারে। আমি ফোনটা বের করে স্বামীকে একটা ফোন দিলাম। মামা কি খবর, কি করছিস? আর বলিস না, এখানে আমার মামা কি খবর, কি করছিস? আর বলিস না, এখানে আমার একদম ভালো লাগছে না। কবে যে বাসায় আসবো রে। কেন ভালো লাগছে না কেন? এখানে সব পিচিদের পাল্লায় পড়েছি, আমার একদমই ভালো লাগছে না। আচ্ছা মামা, তাহলে থাক, আমরা সবাই এখন ব্যস্ত আছি, পরে কথা হবে। কিসের ব্যস্ত? আরে তোদের বাড়িটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি মামা, আসল ঘরটা এমন করে সাজিয়েছি না, খেলা হবে। রাখ তোর খেলা। তারপরে ফোনটা কেটে দিলাম। ফেসবুকে ঢুকে অযথাই ঘোরাঘুরি করলাম, কিছুই যে ভালো লাগছে না। এদিকে তো ফেসবুকে শুধু মেসেজ আসতেই আছে, সবাই উইশ করছে, বিয়ের উইশ। আমি বুঝতে পারলাম না, এত বন্ধু বান্ধব ফেসবুকে, এরা আমার বিয়ের কথা জানলো কিভাবে। তারপরে দেখলাম আশিক আমার বিয়ে নিয়ে ফেসবুকে একটা পোস্ট করেছে। মেজাজটাই তো গরম হয়ে গেল। তারপরে বিকেল হয়ে আসলো। এদিকে নীলা এসে বারবার আমাকে বিরক্ত করছে, একটু পরপরই আমার রুমে আসছে। এটা বিকেল হয়ে আসলো। এদিকে নীলা এসে বারবার আমাকে বিরক্ত করছে, একটু পরপরই আমার রুমে আসছে। এটা সেটা বলছে। ওর বান্ধবীরা আমাকে নিয়ে হাসাহাসি করছে। আমি বুঝতে পারলাম না, ওদের মতো এক একটা পিচ্চিদের সাহস কিভাবে হয় আমাকে নিয়ে হাসাহাসি করার। আমি কিছুই বললাম না, কারণ এখানে অনেক আত্মীয় স্বজন আছে। ওরা যদি জানতে পারে তাহলে কি বলবে। তারপরে রাত হয়ে আসলো, বিয়েটা তাহলে হয়ে যাচ্ছে। আমি কিছু করতে পারছি না। কি আছো, চাচাতো বোনের সাথে বিয়ে, ভাবতেই কেমন লজ্জা লাগছে। তাও একটা পিচ্চি মেয়ে, যে কিনা এবার এসএসসি দিল মাত্র। বাইরে সবাই অনেক আনন্দ করছে, গান বাজছে খুব জোরে। আমি রুমের মধ্যে বসে আছি, নিচে সবাই যে যার মতো ব্যস্ত। রুমের মধ্যে বসে মোবাইল টিপতেছি, এমন সময় নীলা আসলো। কি ব্যাপার মশাই, একা একা রুমের মধ্যে? নিচে চলেন, সবাই অনেক মজা করছে। তোর সমস্যা কি? আমি একা থাকলে? তুই যা, আমি যাব না। তুই যা, আমি যাব না। শোনো, তোমাকে অনেক বলেছি তুমি আমার সাথে ভালোভাবে কথা বলবে। বলবো না। কি করবি তুই? ওকে, দেখাচ্ছি কি করি। এই, না 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 না। তাহলে নিচে চলো, আমার সাথে নাচবে। কি, তোর সাথে নাচবো? তাও আবার আমি? এত অবাক হয়ে লাভ নেই, যাবে কিনা সেটা তাড়াতাড়ি বলো। কখনই যাব না, তুই যা তো। ওকে, দেখাচ্ছি। এই শোন, আমার না এত জোরে আওয়াজ একদম পছন্দ না। জোরে সাউন্ড হলে আমার মাথায় সমস্যা হয়, তার জন্য আমি নিজে যেতে চাচ্ছি না আর কি। সত্যি বলছো? হ্যাঁ, একদম সত্যি। ওকে, তাহলে নিচে যাওয়া লাগবে না, আমরা দুজন এখানে বসে গল্প করব। এই শোন, এখন দুজন একসাথে থাকলে মানুষ কি বলবে? হ্যাঁ, কে কি বললো সেটা দেখার বিষয় না, আমি আমার জামাইয়ের সাথে বসে গল্প করছি, তাতে মানুষের কি? তোর জামাই হতে আমার বয়েই গেছে। ফিসফিস করে কি বললে? কই কিছু না তো, কিছু বলি নাই। এইভাবে দুজন অনেকক্ষণ ধরে বসে গল্প করলাম। কই কিছু না তো, কিছু বলি নাই। এইভাবে দুজন অনেকক্ষণ ধরে বসে গল্প করলাম। গল্প নয় তো, অনেকটা ঝগড়ার মতো। এই নীলা শোন, আমার না এখন ঘুম পাচ্ছে, অনেক রাত হয়ে গেছে। তুই এখন যা, আমি ঘুমাবো। আর একটু থাকি না, কেন? তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগে। আচ্ছা, অনেক কথা বলেছিস, এখন যা, আমি ঘুমাবো। নীলা আমাকে একটা কিস করে চলে গেল। আমি এই পিচিটার জ্বালায় আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছি। কি করেছে এই পিচির হাত থেকে রেহাই পাবো বুঝতে পারছি না। সকালে আম্মুর ডাকে ঘুমটা ভাঙলো, দেখলাম আম্মু আর জান্নাত এসেছে আমার রুমে। কখন উঠবে? আজ না তোর বিয়ে? বিয়ে হয়েছে তো কি হয়েছে, এত সকালে কেউ ঘুম থেকে ওঠে নাকি? এখানে কত মানুষ, তুই যদি এত দেরি করে ঘুম থেকে উঠিস তাহলে সবাই কি বলবে? তোকে নিয়ে হাসাহাসি করবে যে। আচ্ছা যা, উঠছি। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। একটু পর আবার সেই প্যারার আগমন রুমে। শুভ সকাল। অশুভ সকাল। আচ্ছা, আম্মুকে ডাকি। কথায় কথায় এভাবে ভয় দেখানো কিন্তু ঠিক না। আমি তোর চেয়ে অনেক বড়, আমার সাথে ভালোভাবে কথা বলবি। আমি তো ভালোভাবে কথা বলতে চাই, তুমি তো আমার সাথে ভালোভাবে কথা বলো না। তুমি আমার সাথে ভালোভাবে কথা বললে আমি আমার আম্মুর ভয় দেখাবো না। ঠিক আছে। এখন চলো, ব্রেকফাস্ট করবে। তোর সাথে ব্রেকফাস্ট করব না, তুই কালকে আমাকে অনেক জ্বালিয়েছিস। আচ্ছা, আজকে একটুও জ্বালাবো না, চলো তুমি। সত্যি তো? হ্যাঁ সত্যি, চলো। তারপর ব্রেকফাস্ট করে নিলাম। রুমের মধ্যে বসে আছি, ছাদে যাচ্ছি, ফোন টিপছি। এভাবে দুপুর হয়ে আসলো, বিয়ের আয়োজন শুরু হয়ে গেল। আমি একটা সাদা পাঞ্জাবি পরেছি, একেবারে বুড়া বুড়া লাগছে। সাদা পাঞ্জাবি আমি আগে কখনো পরি নাই, আজকে আম্মু অনেক জোরাজোরি করলো তাই পরলাম। আর বিয়েতে নাকি সাদা কাপড় পরতে হয়। একটু পরে কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলো। আমি চুপচাপ বসে আছি, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। এদিকে শহর থেকে আবার গেলাম। একটু পর আমরা আমাদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। অনেক দূরের রাস্তা, যেতে যেতে প্রায় সন্ধ্যা পেরিয়ে যাবে। নীলা আমার পাশের সিটে বসে আছে, একটু পর পর আমার দিকে তাকাচ্ছে আর হাসছে। আমি তো পিচিটার কাহিনী দেখে একেবারে অবাক, কখনো কাঁদছে কখনো হাসছে,
কিছুই বুঝতে পারছি না। কিছু দূর যাওয়ার পরে নীলা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। এই প্রথম নীলার মুখের দিকে ভালো করে তাকাইলাম। বাহ, পিচ্চিটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, একেবারে বউ বউ লাগছে। এই, আমি কি সব ভাবছি? নীলার মতো একটা পিচ্চি মেয়েকে নিয়ে ওকে তো আমি কোনোদিনও বউ হিসেবে মেনে নিব না। আমি কি সব আজে বাজে চিন্তা করছি। এভাবে নানান কথা ভাবতে ভাবতে সন্ধ্যায় বাড়িতে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নামতেই আমি রীতিমতো অবাক। ওয়াও, আমাদের বাড়িটাকে দেখতে কি সুন্দর লাগছে, কি সুন্দরভাবে লাইটিং করা হয়েছে। বাড়িটার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি রীতিমতো অবাক। ওয়াও, আমাদের বাড়িটাকে দেখতে কি সুন্দর লাগছে, কি সুন্দরভাবে লাইটিং করা হয়েছে। বাড়িটার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। বাড়ি দেখতে দেখতেই ভেতরে চলে আসলাম। আমি আমার রুমে যাব, অমনি দেখলাম দরজায় একটা তালা ঝুলানো। তারপরে দেখলাম স্বামী, আশিক, হাসিব সবাই দরজার সামনে চলে আসলো। কি খবর? এই সন্ধ্যায় বাসর ঘরে যাওয়ার জন্য এত আগ্রহ? না, বাসর ঘরে যাব মানে? আমি তো আমার রুমে যাচ্ছিলাম। বুঝেছি ভাই, আমাদের আর বোঝাতে হবে না, আর একটু ধৈর্য ধরে অপেক্ষা কর ভাই। আমি কোনো কথা না বলে পাশের রুমে ফ্রেশ হতে চলে গেলাম। আম্মু এসে আমাকে আরেকটা পাঞ্জাবি দিল, বলল তুই এই পাঞ্জাবিটা পর। আম্মু, সাদা কালারের পাঞ্জাবি পরতে একদম ভালো লাগে না। আমি এখন পাঞ্জাবি পরবো কেন? আমি এখন টি শার্ট পরবো। বাসুরাতে কেউ টি শার্ট পরে নাকি? আচ্ছা তুই থাম, আমি সাদাটা চেঞ্জ করে অন্য একটা কালারের পাঞ্জাবি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে সবাই তো শুধু বাসর ঘর করছে, আমার তো শুনতে একদমই ভালো লাগছে না। রাত 11টা বেজে গেল। আম্মু আব্বু এসে আমাকে বকাবকি করতে শুরু করে দিল। তোর বুদ্ধি বলতে কিছুই নেই। এখন রাত 11টা বেজে গেছে আর তুই এখনো বসে আছিস? যা তাড়াতাড়ি রুমে যা। মাথা নিচু করে চুপচাপ রুমে যাচ্ছি। দরজার সামনে যেতেই স্বামী আমার কাছে আসলো। মামা, বালিশের নিচে রাখা আছে। তোর শালা, শত সামনে থেকে। তারপরে আমি দরজা খুলতেই পুরোপুরি অবাক হয়ে গেলাম। রুমটা এত সুন্দর করে সাজানো আমি কিছুতেই বোঝাতে পারবো না। আমি এদিকে ওদিকে ঘুরে রুমটা দেখতে লাগলাম। বিছানাটাও খুব সুন্দর করে সাজানো। চোখ পড়লো নীলার দিকে, দেখলাম বিছানার মাঝখানে ঘোমটা দিয়ে বসে আছে। আমি সোফায় গিয়ে বসে পড়লাম। এই, তুমি সোফায় কেন বসলে? তোর মাথায় বসবো নাকি? বাসর রাতে কেউ কারো মাথায় বসে না। তুমি আমার সামনে এসে বসো। তোর সামনে আমি বসবো না। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কাছে আসো বলছি। পড়লাম। এই, তুমি সোফায় কেন বসলে? তোর মাথায় বসবো নাকি? বাসর রাতে কেউ কারো মাথায় বসে না। তুমি আমার সামনে এসে বসো। তোর সামনে আমি বসবো না। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কাছে আসো বলছি। শোন, তোর মতো একটা পিচ্চি মেয়েকে আমি বউ হিসেবে কখনোই মেনে নেব না। কেন, আমার দোষ কি? কি করেছি আমি? জানি না কি তোর দোষ, কিন্তু তোর মতো একটা পিচ্চি মেয়েকে আমি আমার বউ করে নিতে পারবো না। কেন আমাকে বউ হিসেবে মেনে নিবে না? তাহলে কেন আমাকে বিয়ে করলে? আব্বু আম্মুর জোরাজোরিতে তোকে বিয়ে করেছি, না হলে কখনোই তোর মতো পিচ্চিকে আমি বিয়ে করতাম না। বিয়েটা কি একটা ছেলে খেলা পেয়েছো নাকি, যে তুমি তোমার আব্বু আম্মুর জোরাজোরিতেই আমাকে বিয়ে করবে আর আমার জীবনটা নষ্ট করে দেবে? তোর জীবন নষ্ট করতে চাইনি। বিয়ে করেছো আর এখন বলছো বউ হিসেবে মানি না? দেখাচ্ছি তোমায়। নীলা বিছানা থেকে নেমে আমার কাছে আসছে। দেখ পিচ্চি, একদম আমার কাছে আসার চেষ্টা করবি না, না হলে কিন্তু খবর আছে। কি করবে তুমি শুনি? মারবো তোকে। আম্মু, আম্মু, তোমার ছেলে। ও, আর একটা কথা বলবি না। ওই, বাসর রাতে কেউ ঘুমায় নাকি? আর তুমি বিছানায় চলো। সোফায় কেন বসে আছো? তোর কাছে আমি যাব না, আমার থেকে দূরে থাকবি। কি দূরে থাকবো? দাঁড়াও, দেখাচ্ছি। এই বলে নীলা আমার কোলে এসে বসলো। এই পিচ্চি, কি করছিসটা কি? ওঠ বলছি। উঠবো না, আর তুমি এত কথা বলবে না, না হলে কিন্তু আমি চিৎকারও করবো, তখন বুঝবে কি হয়। না, চিৎকার করিস না। তারপরে নীলা আমার হাত ধরে আমাকে বিছানায় নিয়ে গেল। তোর সঙ্গে একসাথে ঘুমাতে পারবো না। ঘুমাতে কে বলছে? তাহলে দেখবে। কি দেখবো? এই বলে নীলা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপরে আমার বুকের উপরে উঠে গলা জড়িয়ে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। নীলা আমার বুকের উপরে থাকায় আমি কিছুতেই ওকে নামাতে পারছি না, আর এদিকে কিছু বলতেও পারছি না, কারণ চার ঠোঁট একসাথে বন্দী হয়ে আছে। অনেকক্ষণ পর নীলা আমাকে ছাড়লো। দুজনেই অনেক হাঁপাচ্ছি, কেউ কোনো কথা বলতে পারছি না। একটু পরে নীলা আমার বুকে ছিল, আর এদিকে কিছু বলতেও পারছি না, কারণ চার ঠোঁট একসাথে বন্দী হয়ে আছে। অনেকক্ষণ পর নীলা আমাকে ছাড়লো। দুজনেই অনেক হাঁপাচ্ছি, কেউ কোনো কথা বলতে পারছি না। একটু পরে নীলা আমার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়লো। এই পিচি, তোকে অনেকক্ষণ থেকে সহ্য করছি, এখন আমার উপর থেকে নাম বলছি। শোনো, তুমি বেশি কথা বলবে না বলছি, না হলে কিন্তু আমি আম্মুর কাছে বিচার দিব, আর তারপরে কি হবে তুমি ভালোভাবেই বুঝতে পারছো। আমি আর কোনো কথা বললাম না, কারণ কথা বলার কোনো রাস্তা নেই। সব রাস্তা এই পিচি শয়তানি আটকে দিয়েছে। আমি শুধু ভাবছি এই পিচির হাত থেকে কিভাবে রেহাই পাবো। আল্লাহ, তুমি আমাকে এর হাত থেকে বাঁচাও। আমি আর পারছি না, এইটুকু একটা মেয়েকে কিভাবে নিজের বউ করে নেব বুঝতে পারছি না। তাও আমার চাচাতো বোন, মেনে নেওয়া একেবারে অসম্ভব। এই নীলা, এবার আমার উপর থেকে নাম, নেমে ঘুমা, অনেক রাত হয়েছে। বাসর রাতে কেউ ঘুমায় না। ওকে, আমার উপর থেকে নাম। আমার অনেক ভারী লাগছে তো, অনেক জার্নি করেছি, আমার ভীষণ টায়ার্ড লাগছে।
আমাকে ঘুমাতে হবে, না হলে অসুস্থ হয়ে পড়বো। আরো অনেক কিছু বাকি আছে। আর তুমি এখনই ঘুমাবে? মানে? মানে বোঝো না? তুমি তো অনেক বড়, আমাকে পিচ্চি বলে। আর তুমি বোঝো না? আমি এইটুকু মেয়ের কথা শুনে একেবারে অবাক হয়ে যাচ্ছি। নীলা দেখ, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আমি জোর করে আমার স্বামীর ভালোবাসা আদায় করে নিব। আমি পাশ কাটিয়ে অন্যদিকে ঘুরলাম। নীলা আমাকে পেছন থেকে জড়িয়ে ধরছে। নীলা হয়তো আমার আদর পাওয়ার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমি এই পিচ্চি মেয়েটাকে কিছুতেই বউ হিসেবে মানতে পারছি না। নীলা নড়াচড়া করছে, আমি চুপচাপ শুয়ে আছি। একটু পর পর আমাকে ছাড়ছে, আবার জড়িয়ে ধরছে। অনেকক্ষণ পর লক্ষ্য করলাম নীলা আর নড়ছে না, হয়তো ঘুমিয়ে পড়েছে। আমিও এটা সেটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমি নীলাকে দেখে চমকে উঠলাম। কি যে বলবো বুঝতে পারছি না। নীলার শাড়ি একেবারে এলোমেলো হয়ে আছে। আমি তো প্রথমবার দেখে ও আমার হাত চেপে ধরলো। আমি বুঝতে পারলাম ও মজা করছে, মানে জেগে আছে। হাত ছাড় বলছি। চলো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। কোথায় যাব? গোসল করতে। আমি এত সকালে গোসল করি না। এখন থেকে প্রতিদিন সকালে গোসল করতে হবে। বললাম তো আমি সকালে গোসল করি না, তুই যা। এই, রাতে কি করলে ভুলে গেছো? এখন গোসল করবে না বললেই হবে। চলো বলছি। এই ওয়েট, রাতে কি করলাম মানে? তুই কি বলতে চাচ্ছিস? ওসব কথা আমি বলতে পারবো না, তুমি তাড়াতাড়ি গোসল করবে, চলো। এই বলে নীল আমাকে টানতে টানতে ওয়াশরুমের মধ্যে নিয়ে গেল। আমি তো একেবারে ভেবাচেকা খেয়ে গেলাম। নীলের সাথে এসব কি করলাম আমি, ভাবতে লজ্জা লাগছে। নীলা শাওয়ার ছেড়ে দিল, অমনি আমার ধ্যান ভেঙে গেল। এই কি করছিসটা কি? কেন, গোসল করছি। তাই বলে দুজন একসাথে? তুই বাইরে যা। এই শোনো, এখন থেকে দুইজন একসাথে গোসল করব, ঠিক আছে? না, একসাথে কখনোই গোসল করব না। তুই বের হয়ে যা বলতেছি। নীলা আমাকে জড়িয়ে ধরলো, দুজনেই কাক ভেজা হয়ে। একসাথে কখনোই গোসল করব না। তুই বের হয়ে যা বলতেছি। নীলা আমাকে জড়িয়ে ধরলো, দুজনেই কাক ভেজা হয়ে ভিজে গেছি। তারপরে নীলা আমাদের কাপড়গুলো ছাদে শুকাতে দিয়ে আসলো। আমি রুমের মধ্যে বসে আছি। একটু পর নীলা আসলো, এসে চিরুনি করতে লাগলো। নীলা একটু পর পর আমার দিকে তাকাচ্ছে আর হাসছে। আমি তো শুধু রাতের কথাই ভাবতেছি, কি করলাম এগুলা। জান্নাত রুমের মধ্যে আসলো। ভাইয়া, তোমরা নিচে চলো, ব্রেকফাস্ট করার জন্য সবাই বসে আছে। তারপরে আমরা তিনজন একসাথে নিচে গেলাম, গিয়ে ব্রেকফাস্ট করতে লাগলাম। আম্মু খাবার সার্ভ করে দিচ্ছে। বড় আম্মু, এগুলো আমাকে দাও, আমি সার্ভ করে দিচ্ছি। তুমি বরং বসে পড়ো, একসাথে খেয়ে নাও। এই পাগলি মেয়ে, এখন তো আমি তোর বড় আম্মু নই, এখন আমাকে শুধু আম্মু বলে। ঠিক আছে আম্মু, তুমি বসে পড়ো, আমি সার্ভ করছি। এই না, তুই তো অনেক ছোট, তুই এখন এগুলা করবি না, বড় হয়ে তারপরে করবি। ঠিক আছে আম্মু। তারপরে আমি ব্রেকফাস্ট শেষ করে ছাদে গেলাম। বসে বসলো। কি খবর মামা, কেমন এনজয় করলি? খুব ভালো, তোরাও এবার একটা করে বিয়ে করে ফেল। করবো, সময় হলে ঠিকই করব। তাড়াতাড়ি। এভাবে বন্ধুদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। একটু পর নীলার বাড়ির লোকজন আসবে। আব্বু আমাকে বাড়িতে থাকতে বলতেছে। আশিক, হাসিব এরা সবাই নিচে চলে গেল, ওদের নাকি কিছু কাজ আছে। আমি ছাদে বসে আছি, রুমে যাচ্ছি না, কারণ রুমে গেলে নীলা দুষ্টামি করতে শুরু করবে। কিছুক্ষণ পর নীলা আমাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসলো। তুমি এখানে কি করছো? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে পাচ্ছি না। আমাকে কেন খুঁজছিস? না, এমনি। তুমি আমার কাছাকাছি না থাকলে আমার ভালো লাগে না। কিন্তু আমার তোর কাছে থাকতে একদম ভালো লাগে না, তাই তোর থেকে দূরে আছি। যা, এখন তুই নিচে যা, আমাকে আমার মতো থাকতে দে। শোনো, তুমি কিন্তু এরকম করলে আমি আম্মুর কাছে বিচার দিব। কি বারবার আম্মু আম্মু করে ভয় দেখাস? যা তো চোখের সামনে থেকে। নীলা ছাদ থেকে নিচে চলে গেল। একটু পর আম্মুকে ডেকে। কি বারবার আম্মু আম্মু করে ভয় দেখাস? যা তো চোখের সামনে থেকে। নীলা ছাদ থেকে নিচে চলে গেল। একটু পর আম্মুকে ডেকে নিয়ে আসলো ছাদে। এই, তুই বৌমার সাথে ভালোভাবে কেন কথা বলি? কই, ভালোভাবেই তো কথা বলি। না আম্মু, আমার সাথে একদম ভালোভাবে কথা বলে না, আমাকে শুধু কথায় কথায় ধমক দেয়। এরপর থেকে যদি বৌমার সাথে এরকম ব্যবহার করিস তাহলে কিন্তু খবর আছে। তোর আব্বুর সাথে সবকিছু বলবো, তারপর বুঝবি। না আম্মু, এরপর থেকে আর ধমক দিয়ে কথা বলবো না। এবার থেকে ভালোভাবে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আর যেন এরকম কিছু না শুনি। আচ্ছা ঠিক আছে আম্মু। তারপরে আম্মু চলে গেল। নীলা মুচকি হাসছে। এই পিচ্ছি, আমাকে বারবার বকা খাওয়াতে তোর বুঝি ভালো লাগে? না, একদমই ভালো লাগে না। আমার প্রাণের স্বামী ছোট বাচ্চাদের মতো তার আম্মু আব্বুর কাছে বকা খায়, এগুলো আমার একদমই ভালো লাগে না। তাহলে কেন বারবার আম্মুর কাছে বিচার দিস? কারণ তুমি আমার সাথে ভালোভাবে কথা বলো না, আমার কথা একটাও শোনো না। আচ্ছা, এবার থেকে শুনবো। আর শোন, রাত আমি ঘুমের মধ্যে কি করেছি বুঝতে পারি নাই, প্লিজ তুই কিছু মনে করিস না। কি হলো, হাসছিস কেন? তুমি তো রাতে কিছুই করনি, আমি এমনিতেই মজা করে ওগুলো বলেছিলাম। কি শয়তাননি, তুই আমার সাথে একদম এগুলো করবি না। আচ্ছা, এবার থেকে আর ওরকম করবো না। চলো এবার নিচে চলো। নিচে যাচ্ছি। এমন সময় নীলা চিৎকার দিয়ে উঠলো। অমনি আম্মু আর জান্নাত চলে আসলো। কি হয়েছে, চিৎকার করলি কেন? আম্মু, পায়ে মচকা লেগেছে। কি ব্যাপার ইমন, তুই থাকতে নীলার পায়ে মস্কা লাগলো কিভাবে? আজব তো, ওর পায়ে মচকা লাগলে সেটা আমি কিভাবে বলবো? আম্মু, আমি কিছুতেই হাঁটতে পারছি না, পায়ে খুব ব্যথা করছে। ইমন, তুই নীলাকে কোলে করে রুমে নিয়ে যা। কি? আমি কাউকে কোলে নিতে পারবো না। যেটা বলছি সেটা কর। কি আর করব? নীলাকে কোলে করে রুমে নিয়ে গেলাম। আম্মু ফ্রিজ থেকে বরফ দিয়ে গেল।
আর বলল নীলার পায়ে বরফ দিয়ে দিতে। আমি আম্মুর কথা মতো নীলার পায়ে বরফ দিয়ে দিলাম। নীলা শুধু আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। নীলার পায়ে বরফ দিয়ে দিলাম। নীলা শুধু আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। হাসছিস কেন? আমি কোনো ব্যথা পাইনি, শুধু তোমার কোলে ওঠার জন্য এগুলো করলাম। কি? থাম, তোকে দেখাচ্ছি। এই বলে আমি নীলাকে বালিশ দিয়ে মারতে শুরু করলাম। নীলা দৌড়ে দৌড়ে পালাচ্ছে, আমিও ওর পিছু পিছু দৌড়াচ্ছি। তারপরে এই বলে আমি নীলাকে বালিশ দিয়ে মারতে শুরু করলাম। নীলা দৌড়ে দৌড়ে পালাচ্ছে, আমিও ওর পিছু পিছু দৌড়াচ্ছি। তারপরে নীলা হোঁচট খেয়ে মেঝেতে পড়ে গেল। ও মা গো, মরে গেলাম। তুই আবার আমাকে বোকা বানাচ্ছিস? থাম, তোকে দেখাচ্ছি। এই বলে আমি নীলাকে বালিশ দিয়ে মারতে শুরু করলাম। নীলা পায়ে হাত দিয়ে বসে আছে। শোনো, আমি সত্যিই বলছি, এবার আমার পায়ে খুব লেগেছে, খুব ব্যথা পাচ্ছি। কই দেখি তোর পা। দেখলাম নীলার পা অনেকটা ফুলে আছে। আমি বুঝতে পারলাম এবার ওর পায়ে সত্যি সত্যি লেগেছে। আমি নীলাকে উঠিয়ে বিছানায় শুইয়ে দিলাম। তারপর নীলার পায়ে বরফ লাগিয়ে দিলাম। একটু পর নীলার বাড়ির লোকজন আসলো। আমি আর নীলা সবার সাথে কথা বললাম। আম্মু বলল আমাকে নাকি আজকে নীলার বাড়িতে যেতে হবে, এটা নাকি নিয়ম। আমি অনেক অজুহাত দেখিয়ে না যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমাকে জোর করে পাঠিয়ে দিল। বিকেলের দিকে আমি নীলা আর জান্নাত রওনা দিলাম শ্বশুর বাড়িতে। পৌঁছাতে পৌঁছাতে রাত্রি হয়ে গেল। ওখানে পৌঁছে ফ্রেশ হয়ে ডিনার করে নিলাম। নীলার বাড়িতে এখনো অনেক আত্মীয় স্বজনরা আছে। এখানে এসে জামাই আদর ভালোই পেলাম। রাতে রুমে বসে আছি, এমন সময় নীলা আসলো। আরে চলো না, দুজন ছাদে ঘুরে আসি। ভালো লাগছে না, তুই যা। তুমি সবসময় এরকম করো কেন? কি রকম করি? এই যে, আমার একটা কথাও শোনো না। এই রাত্রিবেলা কেউ ছাদে যায় নাকি? আচ্ছা, ছাদে যাওয়া লাগবে না, আমার কাছে আসো। তোর কাছে যাবো মানে? আমার কাছে আসো, আমি তোমাকে আদর করব। এই আমি কি ছোট নাকি যে আমাকে আদর করা লাগবে? আর তোর আদর নেওয়ার ইচ্ছা আমার নেই। ইচ্ছা না থাকলেও নিতে হবে, তুমি আমার স্বামী, আমি সবকিছু করতে পারি। এই বলে নীলা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম আর আস্তে আস্তে পিছনে ওকে ছাড়তে বলবো এমন সময় নীলা আমার মুখ বন্ধ করে দিল। এখন শুধু শব্দ করতে পারছি, এর বেশি কিছু বলতে পারছি না। একটু পর নীলা ওর ঠোঁট সরিয়ে নিল আর আমার বুকে মাথা লুকালো। আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। তুই আমার ইচ্ছার বিরুদ্ধে এগুলো করতে পারিস না, আমি তোকে বউ হিসেবে মানি না। আস্তে আস্তে সব মেনে নেবে, এখন শুধু আমাকে সহ্য করো। আর বেশি কিছু করতেই পারবে না, আর এর বেশি কিছুই করতে পারবে না। জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আমি জোর করেই ভালোবাসা আদায় করে নেব। আমার ঘুম পাচ্ছে, আমাকে ছাড়। তুই আজ কোনো ঘুম হবে না, আজ সারা রাত শুধু রোম্যান্স হবে। তুই পিচ্ছি মেয়ে, তুই রোমান্সের কি বুঝিস? অনেক কিছুই বুঝি। আমি নীলার কাছ থেকে ছুটে বিছানায় এসে শুয়ে পড়লাম। নীলা এসে আবারও পাশে শুয়ে পড়লো। আমি নীলার বিপরীত দিকে তাকাইলাম। নীলা আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি বারবার ছাড়তে বললাম, কিন্তু ও ছাড়লো না। আসলে নীলা আমার কোনো কথাই শোনে না। ওর যেটা মন চায় সেটাই করে। নীলা জোর করে আমার মাথা ওর দিকে ঘুরিয়ে নিল। এই কি চাস তুই বলতো? আমার দিকে তাকিয়ে দেখো, আমার কি লাগবে। সেটা তুই কখনোই পাবি না, বৃথা চেষ্টা করিস না, আমাকে ছেড়ে দে। নীলা এবার চোখ বড় বড় করে তাকালো। আমার তো কেমন ভয় লাগছে ওকে দেখে। নীলা এবার আমার চুল ধরে আমার মাথা ওর বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আমি ছটফট করতে লাগলাম। এইটুকু একটা পিচ্চিমের কারবার দেখে আমি জোরে নড়াচড়া করতে পারছি না। নীলা খুব শক্ত করে আমার চুল ধরে আছে, একটু নড়তেই আমার চুলে লাগছে। এভাবে নীলার অত্যাচার সহ্য করতে হলো প্রায় 2 ঘন্টার মতো। নীলা ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমাকে ছাড়ছে না। আমি কোনোভাবেই ওর কাছ থেকে নিজেকে ছাড়াতে পারলাম না। ভাবছি কি করা যায়। মাথায় একটা বুদ্ধি এলো। এখান থেকে বাড়িতে গিয়ে আমি ঢাকায় চলে যাব। ঢাকায় গিয়ে একটা জব করব আর নীলাকে বাসায় রেখে যাব, যাতে ওর অত্যাচার আমাকে না সহ্য করতে হয়। বাহ, দারুণ বুদ্ধি পেলাম। একটু পরে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমি আজকেও আবার নীলা শাড়ির মধ্যে আমাকে পিছিয়ে নিয়েছে। একেবারে 2-3টা প্যাচ দিয়েছে। কি করব বুঝতে পারছি না। এখান থেকে বেরোতে লাগলে নীলার শাড়ি খুলে যাবে। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি এগুলো ও নিজের ইচ্ছাতেই করে, না জানি ঘুমের মধ্যে আরো কত কিছুই না করে। আমি নীলার শাড়ির মধ্যে থেকে বের হওয়ার চেষ্টা করছি, কিন্তু বের হতে পারছি না। আমি একটু নাড়াচাড়া করতেই নীলা চোখ খুললো। আমি জানতাম তুমি আমার কাছে আসবেই। এই চুপ কর, আমার মোটেও তোর কাছে আসার কোনো ইচ্ছা নেই। তুই আমাকে তো শাড়ির মধ্যে প্যাচ দিয়েছিস। ওমা, আমি কোথায় প্যাচ দিলাম? তুমি নিজেই এসেছো, আমি বুঝতে পারছি। এই চুপ, আর একটা কথা বলবি না। আমাকে বের হতে দে। তারপরে নীলা ওর শাড়ি খুলে ফেললো। আমি চুপচাপ বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেলাম। আমি ফ্রেশ হয়ে আসলাম। তারপরে নীলা ফ্রেশ হতে গেল। একটু পরে নিচে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করছি এমন সময় চাচি বলল, এখন তো আর চাচি না, এখন আমার শাশুড়ি আম্মা। ইমন, তুমি তো আর গ্রামে আসো না, আজকে নীলার সাথে গ্রামটা ঘুরে দেখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি কি ভাইয়ের সাথে যেতে পারি না? অবশ্যই, তুমিও যাবে, একসাথে সবাই গ্রামটা ঘুরে দেখবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখনই যাব। তারপর ব্রেকফাস্ট শেষ করে আমরা 3 জন বেরিয়ে পড়লাম গ্রামটা ঘুরে দেখতে। গ্রাম আমার ভীষণ ভালো লাগে। এখানকার পরিবেশটা কত সুন্দর, কোনো শব্দই নেই। গ্রামের পাশে একটা নদী আছে,
নদীর পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি। নদীর সৌন্দর্য অনেক, দুপাশে অনেক কাশফুল। এভাবে নীলার অত্যাচার আর সকালে বিকেলে গ্রামের সৌন্দর্য দেখে দেখে 2টা দিন কেটে গেল। আজ সকালে আমরা শহরে যাব। সবাই নিজ নিজ রেডি হচ্ছি। সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম শহরের উদ্দেশ্যে। আমাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে দুপুর পেরিয়ে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। আম্মু লাঞ্চ করার জন্য ডাকলো, কিন্তু লাঞ্চ করলাম না, অনেক টায়ার্ড, তাই সরাসরি রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলের দিকে ঘুম ভাঙলো। ঘুম ভাঙতে দেখলাম আমার পাশে নীলা ঘুমিয়ে আছে। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। অনেকদিন থেকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয়নি। আমি বাজারে পৌঁছালাম। বাড়ি থেকে বের হওয়ার সময় সবাইকে ফোন দিয়ে চলে আসতে বলেছি, কিন্তু এখনো কেউই আসেনি। কিছুক্ষণ অপেক্ষা করার পর আশিক আসলো। কি খবর, কেমন আছিস? এই তো ভালো আছি। তুই কেমন আছিস? বিয়ে করে তো আমাদের ভুলে গেলি। আরে না, তোদের সবাইকে খুব মিস করি। ও আচ্ছা, ভাবির কি খবর, কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। এভাবে দুজনে বসে গল্প করছি। কিছুক্ষণ পর হাসিব আর সামি আসলো। আমরা 4 জন খেলি। কিছুদিন না খেলায় আমি তেমন খেলতে পারছি না। ক্যারাম খেলছি আর সিগারেট টানছি। কখন যে রাত হয়ে গেছে বুঝতেই পারি নাই। আমরা সবাই যে যার বাসায় চলে আসলাম। আমার বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা বেজে গেল। কলিং বেল দিলাম, আম্মু এসে দরজা খুলে দিল। আচ্ছা তোমরা যাও, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপরে আমি ওয়াশরুমে যাব। এমন সময় নীলা এসে সামনে দাঁড়ালো। কি সমস্যা তোর? সামনে দাঁড়িয়েছিস কেন? তুমি কোথায় গিয়েছিলে আমাকে না বলে? কোথায় যাব না যাব সেটা কি তোকে বলে যেতে হবে নাকি? আই ওয়েট, তুমি কি খেয়েছো? কি খেয়েছি মানে? তুমি স্মোক করো? সিগারেটের গন্ধ বের হচ্ছে। শর্ত সামনে থেকে। আমি নীলার পাশ কাটিয়ে ওয়াশরুমে গেলাম, তারপরে ফ্রেশ হয়ে নিচে গেলাম ডিনার করতে। দেখলাম আম্মু, আব্বু, জান্নাত, নীলা সবাই বসে আছে আমার জন্য। একসাথে ডিনার করবে, তাই আমি গিয়ে বসে পড়লাম। আম্মু খাবার সার্ভ করতে শুরু করলো। আম্মু, তুমিও বসে পড়ো। আম্মু, তুমিও বসে পড়ো, আমাদের সাথেই খাবে। আচ্ছা ঠিক আছে, বসছি, তোরা খেতে শুরু কর। আব্বু, আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। আব্বু, আমি এখন জব করব। অনেক তো বসে থাকলাম, এখন একটা কোনো কাজ করি। তাছাড়াও এখন তো বিয়ে করেছি, একটা জব করা দরকার। না, তোকে কোনো জব করতে হবে না। দেখ, ভালো লাগে না। আমার একটা কথাও তোমরা শোনো না। আমি ডিনার না শেষ করে রুমে চলে আসলাম। নীলার কাছ থেকে বাঁচার একটা বুদ্ধি পেলাম, এটাও আব্বু বন্ধ করে দিল। এখন কি করব, কিভাবে এই পিতৃ শয়তানির হাত থেকে বাঁচবো? একটু পরেই নীলা আসলো। নীলা এসে দরজা লক করে দিল। এই, তোমার সমস্যা কি? কোনো সমস্যা নেই। বলো বলছি। এই শোন, মাথা এমনিতেই গরম হয়ে আছে, আর রাগিয়ে দিস না বলছি। আমি বুঝতে পেরেছি, তুমি আমার হাত থেকে বাঁচার জন্য বাইরে জব করতে যেতে চাচ্ছ। একটা কথা শুনে রাখো, আমার হাত থেকে তোমার নিস্তার নেই। তুমি যেখানেই যাও, তুমি স্মোক করো। এখন আমি সরাসরি আম্মুকে বলে দিব। তুই দেখেছিস আমি স্মোক করি? দেখি নাই, তবে গন্ধ পেয়েছি। এখনই আমি আম্মুকে বলছি। এই বলে নীলা বাইরের দিকে যেতে লাগলো। আমি ওর হাতটা ধরলাম। এই, আম্মুকে বলিস না প্লিজ। এর আগে আম্মু অনেক বকাবকি করেছিল, এমনকি আমাকে চড় মেরেছিল। আচ্ছা বলবো না, আমার কয়েকটা শর্ত আছে, এগুলো শুনলে আমি আর আম্মুকে বলবো না। কি শর্ত? শর্তগুলো মানতে হবে কিন্তু, না হলে আমি সরাসরি আম্মুর কাছে যাব আর গিয়ে বলবো, আম্মু তোমার ছেলে আমাকে মেরেছে, আমার সাথে খারাপ ব্যবহার করেছে এবং সিগারেট খেয়েছে। আচ্ছা, কি শর্ত বল? আমার সাথে ভালো করে কথা বলতে হবে, মানে তুমি করে কথা বলতে হবে। এসব তুই চলবে না, আমি যা বলবো সেগুলো তোমাকে শুনতে হবে। কখনোই পারবো না। ওকে, তাহলে যাই আম্মুর কাছে, গিয়ে বলি তার ছেলে সিগারেট টানার গল্প। না, বলিস না। তাহলে আমার কথা শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, শুনবো। থ্যাংক ইউ, এ বলে একটা কিস বসিয়ে দিল। গিয়ে বলি তার ছেলে সিগারেট টানার গল্প। না, বলিস না। তাহলে আমার কথা শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, শুনবো। থ্যাংক ইউ, এ বলে একটা কিস বসিয়ে দিল। আমি শুধু মাথা নিচু করে থাকলাম, কিছুই করতে পারছি না। আবার একটা বুদ্ধি বের করতে হবে। আই, কি ভাবছো? না, কিছু না। ওকে, তাহলে এখন আমাকে একবার জড়িয়ে ধরো। পারবো না, সর। 2টা অপরাধ করলে। 2টা মানে? 1, আবার তুই করে কথা বলছো, আর 2, আমার কথা শোনো নাই। আচ্ছা, তুমি করে না বললে হয় না? না, হয় না, জড়িয়ে ধরো বলছি। কি আর করব, ইচ্ছা না থাকা সত্ত্বেও নীলাকে হালকা করে জড়িয়ে ধরলাম। নীলা মুচকি হাসলো আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। নীলা প্লিজ, তুমি আমার কাছ থেকে স্বামীর অধিকার চেও না। আচ্ছা, চাইবো না, সময় হলে তুমি এমনিতেই দিবে। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমাই তাহলে। ঠিক আছে, চলো। আজ অন্যদিকে তাকিয়ে ঘুমানোর আগেই নীলা আমাকে সামনাসামনি জড়িয়ে ধরলো। কি করব কিছুই বুঝতে না হলে। ঠিক আছে, চলো। আজ অন্যদিকে তাকিয়ে ঘুমানোর আগেই নীলা আমাকে সামনাসামনি জড়িয়ে ধরলো। কি করব কিছুই বুঝতে পারছি না। আস্তে আস্তে এই পিচি মেয়েটার মায়ায় পড়ে যাচ্ছি। নীলার প্রতি কি আমার বেশি অন্যায় করা হচ্ছে না? আমি কি ওকে আপন করে নেব? না, কি সব ভাবছি। ও তো আমার চাচাতো বোন। চাচাতো বোন কি আর বউ হয়? আই, তুমি কি ভাবছো গো?
না কিছু না। বলো বলছি। না তেমন কিছু না, আমার একটা গার্লফ্রেন্ড আছে, ওকে নিয়ে ভাবছি। সত্যি বলছো? হ্যাঁ। তুমি না এখন বিয়ে করেছো? তোমার গার্লফ্রেন্ড থাক বা না থাক, সবকিছু ভুলে যাও। কখনোই পারবো না। এর জন্য তুমি আমাকে আপন করে নিচ্ছ না? হ্যাঁ, নীলা আমাকে ছেড়ে দিল, মনে হয় কষ্ট পেয়েছে। পাক, একটু একটু কষ্ট পেলে আমাকে ছেড়ে চলে যাবে, আর তখনই আমার শান্তি হবে। এই প্রীতির জ্বালা আমার একদম সহ্য হয় না। তারপরে এটা সেটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি নীলা আমার পাশে এড়িয়ে আসছে, ভেজা চুল নিয়ে। ঘুম থেকে উঠে পড়েছো, যাও গোসল করে আসো। আমার এত সকালে গোসল করতে ভালো লাগে না। দেখো, তুমি যদি সকালে গোসল না করো তাহলে আম্মু ভাববে আমাদের মধ্যে কোনো সম্পর্ক হয়নি, আর তখন তারা অনেক কষ্ট পাবে। তার চেয়ে বরং তুমি গোসল করে আসো। তুই এত কিছু বুঝিস কিভাবে? আবার তুই করে বলছো? ও সরি সরি, তুমি আসলে একটা পিচ্ছি। তারপরে আমি ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিলাম। গোসল শেষ করে রুমে আসতে দেখলাম নীলা চিরুনি করছে। নিচে চলো, আম্মু খাওয়ার জন্য ডাকতে এসেছিল। চল। আই স্টপ। আমি তোর থেকে বয়সে ছোট হলে কি হবে? আমি তোর বড় ভাবি, তুই আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলবি। চলো। তারপর নিচে গিয়ে ব্রেকফাস্ট করতে শুরু করলাম। এমন তুই আজকে নীলিমাকে তোদের কলেজে ভর্তি করে দে, আমি প্রিন্সিপালের সাথে কথা বলছি। তাহলে ভালোই হবে, বাড়ি 3 জন একসাথে কলেজে যাবে। কিছুই বললাম না, কারণ আমি আব্বুর কথার উপর দিয়ে কিছু বলি না। ব্রেকফাস্ট শেষ করে রুমে গিয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হলাম। আমি প্রিন্সিপালের সাথে কথা বলছি। তাহলে ভালোই হবে, বাড়ি 3 জন একসাথে কলেজে যাবে। কিছুই বললাম না, কারণ আমি আব্বুর কথার উপর দিয়ে কিছু বলি না। ব্রেকফাস্ট শেষ করে রুমে গিয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হলাম। নীলাও আসলো, রেডি হচ্ছে। ও আজকে কলেজে ভর্তি হবে। রাতে যে কথা বললাম, ওর তো মন খারাপ হয়েছিল। এখন কলেজে ভর্তি হওয়ার কথা শুনে একটু হাসি খুশি লাগছে। আমি বাইরে গিয়ে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। এদিকে জান্নাতের আর নীলার আসার কোনো নামগন্ধই নেই। অনেকক্ষণ হয়ে গেল, এখনো আসছে না। আমি ওদেরকে ডাকতে গেলাম, যেতেই দেখি ওরা বেরিয়ে আসছে। এতক্ষণ সময় লাগে নাকি? না আসলে ভাবি আজকে কলেজে প্রথম যাচ্ছে, তার জন্য একটু সাজিয়ে দিচ্ছিলাম আর কি। তাই না নীলু ভাবি? তোদের লেকচার বন্ধ করে বাইকে উঠবি নাকি আমি যাব? এই না, উঠছি। আগে নীলা উঠলো, তারপরে জান্নাত উঠলো। আমি বাইক স্টার্ট দিয়ে ভার্সিটির দিকে যেতে লাগলাম। কেমন লজ্জা লজ্জা লাগছে, নিজের বউকে নিয়ে ভার্সিটিতে যাচ্ছি, তাও আবার পিচ্ছি। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে কেন? তোর মতো একটা পিচ্ছি মেয়ে ভার্সিটিতে এসেছে, তাই সবাই তাকিয়ে আছে। নীলা কোনো কথা বললো না। আমি সরাসরি প্রিন্সিপালের রুমে গেলাম। আসসালামু আলাইকুম, আসতে পারি স্যার? ওয়ালাইকুম আসসালাম। আরে ইমন জি, এসো এসো, ভেতরে এসে বসো। জি ধন্যবাদ স্যার। তা হানিমুন বাদে এখনই ভার্সিটিতে আসতে হলো? আমি আর নীলা দুজনে মাথা নিচু করলাম। আমার মতো নীলা হয়তো লজ্জা পেয়েছে। আরে লজ্জার কিছু নেই, বিয়ে করেছো তো কি হয়েছে, বিয়ে তো করতেই হবে তাই না? হ্যাঁ স্যার। এই যে ছাত্রের বউ ছাত্রী, নাম কি তোমার? নীলা। শুধু নীলা নাকি দুজনের মিল করে নীলা ইসলাম? নীলা মাথা নিচু করে মুচকি হাসলো। আচ্ছা ঠিক আছে, আর লজ্জা দিচ্ছি না, আমি সব ব্যবস্থা করে রেখেছি, তুমি শুধু এখানে একটা সাইন করো। নীলা সাইন করলো। নীলা শোনো, তোমার সিলেবাস দেখে তুমি ভার্সিটির লাইব্রেরি থেকে প্রয়োজনীয় বইগুলি সংগ্রহ করে নিও। ঠিক আছে স্যার। তারপর আমি আর নীলা প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে আসলাম। এই শোনো। শোনো, তোমার সিলেবাস দেখে তুমি ভার্সিটির লাইব্রেরি থেকে প্রয়োজনীয় বইগুলি সংগ্রহ করে নিও। ঠিক আছে স্যার। তারপর আমি আর নীলা প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে আসলাম। এই শোনো, আমাকে আমার ক্লাসটা দেখিয়ে দাও। ওইদিকে যা। ওইদিকে বললে হবে না, আমাকে পৌঁছে দিয়ে আসো। আমি নীলাকে ওর ক্লাসরুমের দিকে এগিয়ে দিলাম। ভার্সিটির সব ছেলে মেয়ে আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। তাকাবেই না কেন? আজ পর্যন্ত আমার পাশে আমার 2-3টা বান্ধবী ছাড়া অন্য কাউকে দেখিনি। আজ হঠাৎ করে আমার পাশে নীলাকে দেখে হয়তো সবাই তাকিয়ে আছে। আমি নীলাকে ওর ক্লাসরুমটা দেখিয়ে দিলাম। তারপরে আমি সরাসরি আমাদের আড্ডা দেওয়ার জায়গায় চলে গেলাম। আমাকে দেখে সবাই চমকে উঠলো। মামা, তুই ভার্সিটিতে? আজব ব্যাপার তো। আমারও তো একই কথা, তুই হঠাৎ ভার্সিটিতে আসলি মানে? কেন, আমার কি ভার্সিটিতে আসা বারণ আছে নাকি? না, বারণ নেই, তবে তুই মাত্র 5 দিন হলো বিয়ে করলি, আর আজকে ভার্সিটিতে চলে আসলি। ভাবির সাথে রোমান্স করবি, সেটা না এখন বিয়ে করেছিস, আর কদিন পর তো আমাদের চিনতেই পারবি না। এখনই চিনতে পারছি না। তা ভাবি কোথায়? পড়াশোনা করতে হবে না? হ্যাঁ, পড়াশোনা তো করাতেই হবে। আজকে তো ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি করে দিলাম। কোন কলেজে মামা? এই ইমনের বউ, ইমন যে কলেজে ইচ্ছা ভর্তি করে দেবে, তোর এত জানা দরকার কি? না, ভাবিকে দেখে শুনে রাখার দায়িত্ব তো আমাদের সবারই, তাই না? তোকে এত দায়িত্ব বহন করা লাগবে না, এখন নিজের জন্য কাউকে খোঁজে নে। আমার ভাগ্যে মনে হয় কেউ নেই। আমরা সবাই এভাবে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর ক্লাস করতে গেলাম। 2টা ক্লাস করলাম, আর ভালো লাগছে না। তারপরে আমি, আশিক, হাসিব, সামি 4 জন গেলাম বাজারের দিকে। বাজারে গিয়ে ক্যারাম খেললাম, ধোয়া ছাড়লাম, আর কিছুক্ষণ আড্ডা দিলাম। একটু পরে ফোনটা বেজে উঠলো। ফোন বের করে দেখলাম জান্নাত ফোন দিয়েছে। হ্যালো ভাইয়া, তুমি কোথায়? তাড়াতাড়ি ভার্সিটির দিকে আসো, ভার্সিটি বন্ধ হয়ে গেছে, ভাবিকে কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। বন্ধ হওয়ার পর সবাই যখন চলে যাচ্ছিল, আমি তখন অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু নীলা ভাবিকে কোথাও পাইনি। এত ছাত্রছাত্রীর ভিড়ে আমি ভাবিকে কোথায় খুঁজবো?
আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমি খুঁজে বের করছি। তুই একটা রিক্সা নিয়ে বাসায় চলে যা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভাবিকে খুঁজে পেলে আমাকে ফোন করে জানিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। আমার তো মাথায় কোনো কাজ করছে না, আমি কোথায় খুঁজবো নীলাকে? বাড়িতে আম্মু আব্বু যদি জানতে পারে তাহলে আমাকে তো আস্ত রাখবে না। কোথায় গেল এইটুকু পিচ্চি মেয়েটা? ও তো গ্রামের মেয়ে, শহরের কিছুই ভালোভাবে চিনে না। এখন আমি কোথায় খুঁজবো নীলাকে? চিন্তায় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভার্সিটির এদিক ওদিকে একটু খোঁজাখুঁজি করলাম, কিন্তু নীলাকে দেখতে পেলাম না। আজ নীলার যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করব কিভাবে? ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। কি করব আমি? কোন দিকে যাব? ফোনটা বেজে উঠলো, বের করে দেখলাম জান্নাত ফোন দিয়েছে। হ্যালো। ভাইয়া তুমি বাসায় চলে এসো, ভাবি চলে এসেছে। আচ্ছা ঠিক আছে আসছি। কোন দিকে যাব? ফোনটা বেজে উঠলো, বের করে দেখলাম জান্নাত ফোন দিয়েছে। হ্যালো। ভাইয়া তুমি বাসায় চলে এসো, ভাবি চলে এসেছে। আচ্ছা ঠিক আছে আসছি। যাক, এতক্ষণ একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এই পিচ্চি মেয়েটার জন্য কতই না চিন্তা হচ্ছিল। আজকের মতো বেঁচে গেছি। এরপর থেকে আর এমন ভুল করা যাবে না। আমি বাইকটা স্টার্ট করে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে 2টা বেজে গেল। কলিং বেল দিতেই জান্নাত এসে দরজা খুলে দিল। ভাইয়া আম্মু খুব রেগে আছে কিন্তু। আমি ভেতরে চলে আসলাম। আম্মু সরাসরি আমার কাছে এসে আমার গালে একটা কষে থাপ্পড় বসিয়ে দিল। আমি চুপচাপ মাথা নিচু করে ফেললাম। এরকম থাপ্পড় আমি মাঝে মধ্যে খাই, ব্যাপার না। তোর জ্ঞান বুদ্ধি কিছু আছে? এইটুকু একটা মেয়েকে ছেড়ে কোথায় গিয়েছিলি? ওর যদি কিছু একটা হতো তাহলে কি করতি তুই? আমি চুপচাপ মাথা নিচু করে আছি। এখন কিছু বলা যাবে না, কারণ আম্মু ইজ ফায়ার। কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল, ওর কিছু হলে কি করতি তুই? আম্মু আমি একদম এত বড় হয়েছিস, তোর জ্ঞান বুদ্ধি হবে কবে? আম্মু সত্যি এরপর থেকে আর এইরকমটা করব না। তোর আব্বু জানতে পারলে আস্ত রাখবে না। যা উপরে যা, নীলার মনটা একদম খারাপ হয়ে আছে, ওর সাথে কিছুক্ষণ কথা বল। আচ্ছা আম্মু। আমি উপরে গেলাম, দেখলাম নীলা বিছানার এক কোনায় মন খারাপ করে বসে আছে। আমি গিয়ে নীলার সামনে দাঁড়ালাম। নীলা প্লিজ আমাকে ক্ষমা করে দে, আমি একদম বুঝতে পারিনি। ক্ষমা চাওয়ার কিছু নেই, তুমি তো আমার থেকে দূরে থাকতে চাও। না আসলে আমি মনে করেছিলাম তুই জান্নাতের সাথে বাড়িতে চলে আসবি। প্লিজ আমাকে ক্ষমা করে দে। এরপর থেকে আমি তোকে একা রেখে আর কোথাও যাব না। অমনি নীলা এসে আমাকে জড়িয়ে ধরলো। মানে এত শক্ত করে জড়িয়ে ধরেছে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে কোনো ওয়ালের চিপায় আটকে পড়েছি। তারপরে নীলা আমাকে ঠেলতে ঠেলতে ওয়াশরুমের মধ্যে নিয়ে গেল। আমার কারোর সাথে গোসল করতে ভালো লাগে না। কারোর সাথে লাগুক বা না লাগুক, আমার সাথে লাগবে। তারপরে নীলা শাওয়ার ছেড়ে দিল। ভালো লাগে না। কারোর সাথে লাগুক বা না লাগুক, আমার সাথে লাগবে। তারপরে নীলা শাওয়ার ছেড়ে দিল। আমি আর নীলা একসাথে গোসল করছি। আমি ভালো লাগিয়ে দিচ্ছি। একবার যদি তোমার আর আমার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা গড়ে ওঠে, তারপর তুমি তোমার সব গার্লফ্রেন্ডকে ভুলে যাবে। এই, আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। তাহলে সেদিন যে বললে আছে? এমনিতেই বলেছি। মিথ্যুক একটা। আচ্ছা ঠিক আছে, ভেজা কাপড় চেঞ্জ করো। মানে কি বলছিস? কি কি বলছি বুঝতে পারছো না? চেঞ্জ করো তাড়াতাড়ি। তোর সামনে? হ্যাঁ, আমার সামনে চেঞ্জ করতে হবে। মরে গেলেও পারবো না। দেখাচ্ছি তোমায়। এই একদম না, একদম আমার কাছে আসবি না বলছি। আমি নীলাকে জোর করে ঠেলতে ঠেলতে ওয়াশরুমের বাইরে বের করে দিলাম। তারপর আমি চেঞ্জ করে নীলাকে বললাম ভিতরে গিয়ে চেঞ্জ করে আয়। ভেতরে যাব না, এখানেই চেঞ্জ করব। তোর লজ্জা শরম বলতে কিছু নেই? তোমার সামনে আবার কিসের লজ্জা শুনি? শুধু আমার সামনে না, তোর কারণ। এই তাহলে দেখো। এই বলে নীলা আমার সামনে, আমি অন্যদিকে তাকাইলাম। ছি, তুই এইরকম? আমি আগে জানতাম না। নীলা আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কি রকম গো? লজ্জা শরম বিবেকহীন একটা মেয়ে। আচ্ছা হয়েছে, এবার আমার চেনটা আটকে দাও। আমি অবাক হয়ে নীলার দিকে তাকাইলাম। দেখলাম নীলা একটা 3 পিস পরেছে আর আমাকে চেইন আটকে দিতে বলছে। এই শোন, এগুলো আমি পারি না। পারে না বললে হবে না, তাড়াতাড়ি আটকে দাও বলছি। পারবো না বললাম না। আম্মুকে কিন্তু ডাক দিব আর বলবো সিম্পল আমার এইটুকু কাজ করে দাও না, তখন তোমাকে বকাবকি করবে। এই শোন, আমার সামনে ভালোভাবে থাকবি। ভালোভাবে থাকবো মানে? মানে তোর অন্য কোথায়? এই যে বিছানায়। ওই চুপ, আমার সামনে একদম ভালোভাবে থাকবি, নয়তো থাকবি না। নীলা একেবারে আমার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে এসে বলল, তোমার সামনে থাকতে হলে আমাকে কি ওড়না নিয়ে থাকতে হবে নাকি? আমি নীলাকে ধাক্কা দিয়ে বললাম আমি যেটা পছন্দ করি সেটা করলে তোর পক্ষে ভালো হবে। ঠিক আছে, লাঞ্চ করবো চলো। চল। এই যে কোথায় যাব? আম্মু তো রুমে খাবার দিয়ে গেছে। কখন দিয়ে গেল? তুমি যখন ড্রেস চেঞ্জ করছিলে ওয়াশরুমে, তখন আম্মু এসে খাবার দিয়ে গেছে। ও আচ্ছা। তারপর আমি লাঞ্চ করতে শুরু করলাম। এই তুমি কেমন, আমাকে ডাকছো না কেন? তোকে ডাকার কি আছে? তুই দেখতে পাচ্ছিস না খাবার এখানে? তাই বলে তুমি একা একা খাবে, আমাকে একবারও ডাকবে না? শোন, এত ঢং দেখার সময় নেই। তোর ইচ্ছা হলে খাবি, নয়তো খাবি না। নীলা আমার কাছে আসলো, এসে বলল, আমাকে খাইয়ে দাও। শখ কত? খাইয়ে দাও বলতেছি। কখনোই না। না খাইয়ে দিলে আমি কিন্তু তোমাকে বিরক্ত করব। বিরক্ত করি মানে? দেখবে। আমি কোনো কথা বললাম না, চুপচাপ খেয়ে যাচ্ছি। নীলা এসে আমার কোলের উপর বসলো। এই কি হচ্ছেটা কি? নাম বলছি।
বললাম তো করব। আমি কখনোই তোকে খাইয়ে দেব না, নাম বলছি। না খাইয়ে দিলে আমিও নামবো না। শেষবারের মতো বলছি, নাম বলছি, না হলে কিন্তু ফেলে দেব। ফেলে দিলে তো আম্মু আছে, আম্মুকে ডাকবো, তারপর কি হবে বুঝতেই পারছো। কি করব, এমন দুষ্টু মেয়ে আমি কখনো দেখিনি। আচ্ছা ঠিক আছে, নাম, আমি খাইয়ে দিচ্ছি। প্রথমেই খাইয়ে দিতে বললাম, দিলে না। এখন আমিও নামবো না। যত তাড়াতাড়ি খাইয়ে দিবে তত তাড়াতাড়ি নামবো, আর না হলে দিও না। আমার তো থাকতে ভালোই লাগছে। আর কি করব, নীলাকে খাইয়ে দিতে শুরু করলাম। না খাইয়ে দিলে তো আর নামবে না। আমি নীলাকে খাইয়ে দিচ্ছি, আর নীলা শুধু বারবার আমার হাতে কামড় দিচ্ছে। আমি চুপচাপ সব সহ্য করছি। তাড়াতাড়ি খাইয়ে না দিলে আমার কোল থেকে নামবে না। আচ্ছা, আমার খাওয়া শেষ, এবার তুমি খাও। আমি হাত ধুয়ে নিচ্ছি। এই, তুমি শেষ করলে কেন? খাও বলছি। শোন, এত অত্যাচার রিমান্ডের আসামিকেও করে না, আর আমার খাওয়ার ইচ্ছা শেষ। তুমি এমন বলো, শুনলে না তো। আচ্ছা দেখাচ্ছি, আগে প্লেটগুলো পরিষ্কার করে আসি। একটু একটু ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়বো। এই মুহূর্তেই আবার রিমান্ড শুরু। মানে নীলা এসে খুব জোরে দরজা আটকে দিল। এই, এত শব্দ করছিস কেন? আর দরজা আটকে দিলি কেন? আমি কখনো দরজা আটকে দেই না। এখন আমি এসেছি, এখন থেকে দরজা আটকে দিতে হবে। আটকে দিতে হবে মানে? না মানে এখন তো আমরা রোম্যান্স করব, যদি কেউ রুমের মধ্যে চলে আসে তাই আটকে দিলাম। শোন, এখন আমি ঘুমাবো, একদম আমাকে বিরক্ত করবি না। বিরক্তি দেখছোটা কি? তুমি তো আমার একটা কথাও শুনো না, এখন তোমাকে দেখাচ্ছি। এই বলে নীলা আমার পেটের উপর উঠে বসলো। দেখ পিচ্ছি, আমাকে বিরক্ত করিস না। আমি না তোমার বউ? আমি ছাড়া তোমাকে কে বিরক্ত করবে, আদর করবে শুনি? লাগবে না তোর কোনো আদর। দেখো, তুমি কি চাও আমি আম্মুকে সব বলে দেই? বলে দেই মানে? এই যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, এগুলো আম্মুকে বলে দেই। আমি কোনো কথা বললাম না। দেখো, তোমার ভালোবাসা পাওয়ার চেষ্টা করছি, এমন কিছু করো না যাতে জোর করে সবকিছু আদায় করতে হয়, ঠিক আছে? অন্যদিকে তাকিয়ে শুয়ে রইলাম। নীলা আমার উপর শুয়ে পড়লো। তারপরে শুরু করলো পিচ্চির অত্যাচার। মানে গলায় গালে কিস করতে শুরু করলো, আবার পুরুষত্ব জেগে উঠতে শুরু করলো। আমি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি। তারপরে নীলা যা করলো সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। নীলাও ড্রেস খুলে ফেলেছে। আমি ধাক্কা দিয়ে নীলাকে আমার উপর থেকে সরিয়ে দিলাম। কি হচ্ছেটা কি এগুলো? না মানে আমার খুব গরম লাগছে। গরম লাগছে ঠিক আছে, তাই বলে এগুলো কেমন অসভ্যতা? নীলা আমার কোনো কথা শুনছে না। আমি ওর গালে একটা চড় বসিয়ে দিলাম। ফাইজলামের একটা সীমা থাকা দরকার। তোর অনেক পাগলামি আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। একটা কথা বলছি, ভালোভাবে শুনে নে। আমি তোকে কখনো আমার বউ হিসেবে মানি না। কথাগুলো বলেই আমি রুম থেকে বেরিয়ে পড়লাম। এই পিচিটার জন্য বাড়িতেই থাকা যাবে না। দূর, কিছু ভালো লাগে না। কি করব? আমি বাইক নিয়ে বের হচ্ছি। এমন যাবে না। দূর, কিছু ভালো লাগে না। কি করব? আমি বাইক নিয়ে বের হচ্ছি। এমন সময় আম্মু আমাকে ডাকলো। এই দুপুরবেলা কোথায় যাচ্ছিস? এখন দুপুর কোথায়? এখন তো বিকেল হয়ে এসেছে। তুই তো এত তাড়াতাড়ি বের হোস না, আজ হঠাৎ এত তাড়াতাড়ি বের হচ্ছিস যে? না আম্মু, একটু কাজ আছে, তার জন্য আগে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, সাবধানে যাস। ঠিক আছে। তারপরে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের দিকে। এত সকাল সকাল তো কেউ আসবে না। সবাইকে একটা ফোন করি তাহলে আসবে। আমি সবাইকে ফোন দিয়ে বাজারে আসতে বললাম। আমি বাজারে পৌঁছাবার কিছুক্ষণ পর সবাই আসলো। তারপরে জমিয়ে আড্ডা দিতে শুরু করলাম। আজ একটু বেশি রাত করে ফেলেছি, মানে 10টা বেজে গেছে। হায় রে, ঘড়ির দিকে খেয়ালই করিনি। আজ যে বাড়িতে গেলে কি হবে? এমনিতেই দুপুরে আম্মু অনেক বকাবকি করেছে। তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আমি সবাইকে বাড়িতে যেতে বললাম। সবাই নিজ নিজ বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে পৌঁছাতে আমার 10:30 বেজে গেছে। অনেকটা বেজে গেছে। অনেক ভয়ে ভয়ে কলিং বেল দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু সরাসরি আমার কান ধরলো। এই বিলাই, কয়টা বাজে এখন? 10:30 আম্মু। খুব তো বড় গলায় বলেছিস 10:30। তোকে না আমি 9টার মধ্যে বাড়ি আসতে বলেছি? আসলে আব্বু, আজকে একটু আশিকের বাসায় ছিলাম, তাই আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা হয়েছে, যা ফ্রেশ হয়ে আয়, ডিনার করবি। ঠিক আছে আব্বু, আজকের মতো মিথ্যা বলে বেঁচে গেলাম। তারপরে আমি ফ্রেশ হয়ে ডিনার করতে আসলাম। এ কি, তুই একা আসলি যে? নীলাকে ডেকে আনলি না? আমি মনে করেছি ও নিচে আছে। আচ্ছা, ডেকে আনছি। নীলাকে ডাকতে গেলাম। রুমের মধ্যে তো নীলাকে খুঁজে পাচ্ছি না। কোথায় গেল মেয়েটা? ওয়াশরুমে খুঁজলাম, নেই। তারপরে বেলকুনিতে গেলাম, দেখলাম নীলা দাঁড়িয়ে আছে। নিচে চলো, আম্মু ডাকছে। আমার ক্ষুধা লাগেনি, আমি খাবো না। খাওয়ার জন্য নয়, তোকে ডাকছে। এই বলে আমি চলে আসলাম। নীলাও আমার পিছু পিছু আসলো। আম্মু, তুমি আমাকে ডেকেছো? অনেক রাত হয়েছে, আয় খেয়ে নে। আম্মু আমার একদম। চলে আসলাম। নীলাও আমার পিছু পিছু আসলো। আম্মু, তুমি আমাকে ডেকেছো? অনেক রাত হয়েছে, আয় খেয়ে নে। আম্মু আমার একদম ক্ষুধা লাগেনি। ক্ষুধা লাগেনি মানে? কি হয়েছে মা, বলতো? কই আম্মু, কিছু হয়নি তো। তোর মন খারাপ লাগছে? কি হয়েছে মা, আমাকে বল। না আম্মু, আমার কিছুই হয়নি, এমনিতেই ভালো লাগছে না। এদিকে আয় তো মা। আম্মু নীলাকে খাইয়ে দিতে শুরু করলো। আমি আর জান্নাত হা করে তাকিয়ে থাকলাম। না, হা করে তাকিয়ে থাকলে হবে না। দুপুরে একবার পিচিটার জন্য খেতে পারি নাই, এখন আমাকে খেতে হবে। অনেক ক্ষুধা লাগছে। ইমন শোন, কালকে বিকালে নীলাকে নিয়ে গিয়ে একটা ফোন কিনে দিস। ওর তো বাড়িতে কথা বলতে লাগে, আর ও তোকে ফোন দিয়ে তাড়াতাড়ি বাড়ি আসতে বলবে। তোকে তো ফোন না করলে তুই প্রত্যেক দিনই রাত 10টা বাজিয়ে দিস।
ঠিক আছে আব্বু। তোর আম্মুর কাছ থেকে টাকা নিয়ে যাস। আচ্ছা। তারপরে আমি ডিনার শেষ করে রুমে গেলাম। একটু পর নীলা আসলো। নীলা এসে দরজা লক করে দিল। আমি নীলার দিকে তাকাইলাম, কিন্তু ও আমার দিকে তাকালো না। সোজাসুজি বিছানায় হাত তোলাটা ঠিক হয়নি। ওকে একবার সরি বলে দেখি। নীলা শোন। নীলা আমার দিকে ঘুরলো, কিন্তু তাকালো না। কিছু বলবে? না মানে দুপুরে তোর সাথে একটু বাড়াবাড়ি করা হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দে। তুমি বাড়াবাড়ির কিছুই করনি, যা করেছো একদম ঠিক করেছো। নীলা প্লিজ এভাবে বলিস না, আমাকে ক্ষমা করে দে। না, ক্ষমার কিছুই নেই। আমারই তো সব দোষ। আমার কপালে তো স্বামীর ভালোবাসা নেই, আছে শুধু চট থাপ্পড় এগুলোই। আমার উচিত হয়নি জোর করে তোমার ভালোবাসা নেওয়াটা। পিচিটার কথায় কেমন যেন মায়া আছে। ওর কথা শুনে আমি বারবার মায়া পড়ে যাই। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আমাকে কথা বলার সব রাস্তায় পিচ্চিটা বন্ধ করে দিল। আমি শুয়ে পড়লাম। একটু পর পর নীলার দিকে তাকাচ্ছি, কিন্তু ও আমার দিকে তাকাচ্ছে না। যে মেয়েটা সবসময় জড়িয়ে ধরতো, এটা করতো ওটা করতো, আর আজকে চুপচাপ শুয়ে আছে, ভাবা যায়। কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতে ভারী কিছু অনুভব করলাম। চোখ খুলে দেখলাম আজকে চুপচাপ শুয়ে আছে, ভাবা যায়। কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতে ভারী কিছু অনুভব করলাম। চোখ খুলে দেখলাম নীলা আমার বুকের উপরে উঠে ঘুমাচ্ছে। আমি বারবার অবাক হয়ে যাই। ঘুমের মধ্যে এই পিচি মেয়েটা কি নাইবা করে ভেবে পাই না। নীলা ঘুমাচ্ছে, তাই আমি আর ওকে নামিয়ে দিলাম না। আমিও চোখ বন্ধ করে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর নীলার নড়াচড়া অনুভব করলাম। নীলার হয়তো ঘুমটা ভেঙে গেছে। নীলা আমাকে কয়েকটা কিস করে উঠে গেল। কি মেয়ে রে বাবা, কাল রাতে অভিমান করে আমার কাছে আসলো না, আবার আমি ঘুমানোর পর আমার বুকে আরো যে কিসব করে এগুলো তো বলতে পারছি না। আমি কিছুক্ষণ পর উঠে শাওয়ার নিলাম, তারপর রুমে এসে একটু পড়তে বসলাম। অনেকক্ষণ পর নীলা এসে বলল, ব্রেকফাস্ট করবে চলো, আর কলেজে যাওয়ার সময় হয়ে গেছে। আমি নীলার পিছু পিছু ব্রেকফাস্ট করতে গেলাম। ব্রেকফাস্ট শেষ করে রুমে এসে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। নীলাও এসে রেডি হচ্ছে। ও তো করবি না, কিন্তু আমার কথা শেষ না করতে নীলা আমার কাছে এসে রেডি। এই, তুমি একটু বিছানায় বসো, না হলে কিস করে শান্তি পাবো না। আমি বিছানায় বসলাম। একটার বেশি করবি না কিন্তু। নীলা আমার দিকে এগোতে থাকলো। আমি চোখ নিচু করলাম। মুহূর্তের মধ্যে নীলার ঠোঁট আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিল। আমি প্রথমে একটু ছাড়ানোর চেষ্টা করলাম, তারপরে নীলা আমার গলা জড়িয়ে ধরলো। কয়েকবার নিঃশ্বাস নিয়ে পুরো 5 থেকে 6 মিনিট আমার ঠোঁট দুটো নীলার আয়ত্তে ছিল। এটা কি করলি? কেন, একটা কিস করতে বললে তাই একটাই করলাম। তাই বলে এতক্ষণ? সর, এমনিতেই ব্রাশ করস নাই, তার উপর আবার কিস। তাড়াতাড়ি রেডি হবি, নয়তো তোকে রেখে ভার্সিটিতে চলে যাব। এই না না, আর একটু ওয়েট করো প্লিজ। এত সময় লাগে নাকি? এত কোথায়, এক্ষুনি তো রেডি হতে শুরু করলাম। তুমি তো একটু হেল্প করলেও পারো। পারি না, আমি নিচে আছি, তুই তাড়াতাড়ি আসবি কিন্তু। নিচে গিয়ে অপেক্ষা করছি। এদিকে জানাতেও আসার কোনো নাম, কেন রেডি হস নাই কেন? আমি আজকে যাব না ভাইয়া। কেন, সমস্যা কি? না, সমস্যা নেই। আজকে আমার কোনো বান্ধবী আসবে না, ফোন করেছিল, তাই আমিও যাব না। আচ্ছা ঠিক আছে। আমি বাইক বের করে স্টার্ট দিলাম। নীলাকে বসতে বললাম। নীলা উঠে বসলো। বসার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। এই কি হচ্ছে এইসব? পড়ে যাবো যে, তাই ধরলাম। পরে যাবি, ঠিক আছে। তাই বলে এভাবে ধরতে হবে নাকি? আমি তো পিচ্ছি একটা মেয়ে, এভাবে না ধরলে পড়ে যাব। তুমি চুপচাপ বাইক চালাও তো। তারপরে আমরা দুজন ভার্সিটিতে যেতে লাগলাম। রাস্তার সব মানুষজন আমাদের দিকে তাকাচ্ছে। আমি বাইক থামিয়ে হেলমেট পরলাম। তারপরে আবার যেতে শুরু করলাম। এই হঠাৎ হেলমেট পরলে যে? তুই যেভাবে জড়িয়ে রয়েছিস, মান সম্মান তো আর রাখবি না, তাই হেলমেট পরলাম, যাতে কেউ চিনতে না পারে। আমি আমার স্বামীকে জড়িয়ে ধরেছি, তাতে মানুষের কি? আমি কোনো কথা বললাম না। সোজাসুজি ভার্সিটির দিকে যেতে থাকলাম। আর এদিকে নীলা একটার পর একটা বকবক করে যাচ্ছে। কিছুক্ষণ পর আমরা ভার্সিটি আমি আমার স্বামীকে জড়িয়ে ধরেছি, তাতে মানুষের কি? আমি কোনো কথা বললাম না। সোজাসুজি ভার্সিটির দিকে যেতে থাকলাম। আর এদিকে নীলা একটার পর একটা বকবক করে যাচ্ছে। কিছুক্ষণ পর আমরা ভার্সিটিতে পৌঁছালাম। বাইক পার্ক করতে সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। পাশে সামি, আশিক, হাসিব, নাদিয়া, মিম, এরা সবাই ছিল। আমাদের দুজনকে দেখে ওরা একেবারে আমাদের কাছে চলে আসলো। মামা, একেবারে হিরো হিরোইনরা যেভাবে আসে ঠিক সেইভাবেই যে আসছিস ভার্সিটিতে। তাই নাকি? হিরো হিরোইন বানিয়ে দিলি? কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমাদের আর ভালো থাকা। কেন ভাইয়া, কি হয়েছে? তুমি অত বুঝবে না, বড় হও। ও আচ্ছা। তুই এখন ক্লাসে যা। উমা, তুই তো তোর বউয়ের সাথে তুই করে কথা বলিস, এটা কেমন অভ্যাস? তোকে এত বুঝতে হবে না, ও একটা পিচ্ছি। ওকে আমি যা বলবো ওকে তাই শুনতে হবে। এদিকে নীলা আমাকে আম্মুর ভয় দেখায়, আমাকেই ওর সব কথা শুনতে হয়। তাই বলে তুই তোর বউয়ের সাথে? নীলাও গেল ক্লাস করতে। আমরা 2টা ক্লাস করে বাইরে এসে আড্ডা দিচ্ছি, আর নীলা ওদিকে ক্লাস করেই যাচ্ছে। চল বাজারের দিকে যাই, সিগারেট না খেয়ে মাথাটা কেমন চক্কর দিচ্ছে। তোরা না কোনো দিনও ভালো হবি না, বুঝলি? এই, আমি ভালো হয়ে গেছি। তুই ভালো হবি এটাও আমাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস অবিশ্বাস তোর কাছে। আমি তো বাজারে যাব না, আর সিগারেটও খাবো না। হতেই পারে বিয়ের পরে তুই সিগারেট খাওয়া ছেড়েই দিতে পারিস, বউয়ের শাসন বলে কথা না রে। বউয়ের শাসন মানে?
ওর মতো একটা পিচ্চি মেয়ে আমাকে শাসন করবে? তুই এটা কিভাবে বলতে পারলি? না, হঠাৎ সিগারেট খাওয়া ছেড়ে দিলি তো, তাই আর বললাম। ওই তুই না কাল রাতে আমাদের সাথে সিগারেট খাইলি? শালা দিদি তো সব শেষ করে আমি এদেরকে কোন রকম বিশ্বাস করাচ্ছি যে আমি আর খাই না, আর তুই জল ঢেলে দিলি। আমি জানতাম ইমন কোনোদিনও সিগারেট খাওয়া ছাড়বে না, তাই কোনোদিনও ভালোও হবি না তুই, কুত্তা একটা। কি? আমাকে করতে পাই না, আর তুই জল ঢেলে দিলি? আমি জানতাম ইমন কোনোদিনও সিগারেট খাওয়া ছাড়বে না, তাই কোনোদিনও ভালোও হবি না তুই, কুত্তা একটা। কি? আমাকে কুত্তা বললি? থাম, তোকে দেখাচ্ছি। এই বলে আমি নাদিয়াকে মারতে শুরু করলাম। ওর নরম গালে আস্তে আস্তে চর বসাতে ভালোই লাগে। দিলি তো মেকআপটা নষ্ট করে, যা সর এখান থেকে। আচ্ছা, তোর 2-3 ইঞ্চি মেকআপ আমি ঠিক করে দিচ্ছি। ওয়েট। আমি হাত দিয়ে ঘষে নাদিয়ার মুখ একেবারে এলোমেলো করে দিলাম। একটু সাইডে লক্ষ্য করলাম, দেখলাম নীলা চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে। কি রে, তোর ক্লাস শেষ? বাড়িতে চলো। আচ্ছা ঠিক আছে, চল। তারপরে আমরা সবাই নিজ নিজ বাড়িতে যেতে লাগলাম। নীলা দেখছি এবার আমাকে একটু টাচ করছে না। আবার কি হলো? আসার সময় যেমন দুষ্টামি করছিল, ওর যে একটু পরপর কি হয় কিছুই বুঝতে পারি না। যাই হোক, বাড়ির দিকে যাই। কিছুক্ষণ পর আমরা বাড়িতে পৌঁছলাম। কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিল। ওর যে একটু পরপর কি হয় কিছুই বুঝতে পারি না। যাই হোক, বাড়ির দিকে যাই। কিছুক্ষণ পর আমরা বাড়িতে পৌঁছলাম। কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিল। আম্মু, তোমার ছেলে আজকে ভার্সিটিতে খুব বাজে কাজ করেছে। কি করেছে রে? তোমার ছেলেকে জিজ্ঞেস করো। এই, কি করেছিস তুই? কই কি করলাম? আমি তো কিছুই করি নাই। মিথ্যা বলছে আম্মু। আচ্ছা, কি করেছে তুই বল তো মা। তোমার ছেলে ভার্সিটির মেয়েদের মেকআপ ঠিক করে দেয় গালে হাত দিয়ে। নীলা এসব কি বলছে? আম্মু, ওইটা আমার বান্ধবী ছিল, আমরা ইয়ার্কি করছিলাম। গায়ে হাত দিয়ে কিসেরই আর কি? ফ্রেন্ডের মধ্যে তো একটু একটু এমন হয়। ঠিক আছে, কিন্তু গায়ে হাত দেওয়া যাবে না। এরপর থেকে যেন এরকম কথা না শুনি। ঠিক আছে আম্মু। তারপরে আমি রুমে গেলাম। আমার পিছু পিছু নীলা রুমে আসলো। এই পিচ্ছি, তুই আমাকে বললি কেন? বলবোই তো, 100 বার বলবো। আমাকে বকা খাওয়াতে তোর ভালো লাগে? না, লাগে না, কিন্তু তুমি অন্য মেয়েদের গালে কেন? আমার পিছু পিছু নীলা রুমে আসলো। এই পিচ্ছি, তুই আমাকে বললি কেন? বলবোই তো, 100 বার বলবো। আমাকে বকা খাওয়াতে তোর ভালো লাগে? না, লাগে না, কিন্তু তুমি অন্য মেয়েদের গালে কেন হাত দিবে? ওটা তো আমার ফ্রেন্ড ছিল, ওর সাথে আমি মজা করছিলাম। তুমি মজা করো আর যাই করো, আমার ছাড়া অন্য কোনো মেয়ের গালে বা অন্য কোথাও স্পর্শ করতে পারবে না। কেন? তোর সমস্যা কোথায়? নীলা আমাকে জড়িয়ে ধরলো আর বলল, তুমি শুধু আমার, আমি ছাড়া কেউ তোমার ধারে কাছেও আসতে পারবেন না। ছাড় তো, এখন গোসল করব। ছাড়বো কেন? চলো, আমিও গোসল করব। না, আগে আমি, তারপরে তুই। বললাম না, দুজন একসাথে। আমার কথা না শুনলে কি হবে সে তো দেখতেই পেলে একটু আগে। কবে মুক্তি পাবো তোর এই ঝামেলা থেকে? যেদিন আমাকে তোমার আপন করে নেবে সেদিনই তুমি মুক্তি পাবে। কোনোদিনও না। তাহলে কোনোদিনও মুক্তি পাবে না। আমি কোনো কথা না বলে ওয়াশরুমে গেলাম শাওয়ার নিতে। নীলাও আমার পিছু পিছু আসলো। আমি শাওয়ারটা ছেড়ে দিলাম। নীলা এসে আমাকে কেউ ভালোবাসা প্রকাশ করে না। সবার সাথে আমার কোনো মিল নেই। আমার যখন যেটা ভালো লাগে আমি তখন সেটাই করি। তাহলে আমার সাথে কেন এগুলো করিস? তুই জানিস না কোনটা আমার ভালো লাগে আর কোনটা ভালো লাগে না? একবার আমাকে আপন করে নাও, তারপর থেকে তোমার সব কিছু ভালো লাগবে। ছাড়বি তুই আমাকে? একবার শক্ত করে জড়িয়ে ধরো, তাহলে ছাড়বো না। পারবো না, তাড়াতাড়ি ছাড় বলছি। আচ্ছা, এখন জোর করলাম না, কিন্তু লাঞ্চ করার পর আমাকে জড়িয়ে ধরবে, না হলে খবর আছে তোমার। তারপরে আমরা দুজন গোসল শেষ করলাম। এই, আমাকে একটু চিরুনি করে দাও না। মানে, আমি চিরুনি করতে পারি নাকি? পারবে, এদিকে এসো, একটু সাহায্য করো না। আমি কোনোদিনও কাউকে চিরুনি করে দেইনি। আজকে আমাকে দেবে, এসো প্লিজ প্লিজ প্লিজ। কি করব? এই প্রথম নীলার মাথায় চিরুনি করে দিলাম। নীলা তো মহা খুশি। তারপরে আমরা দুজন লাঞ্চ করতে গেলাম। আমি, নীলা, আম্মু, জান্নাত একসাথে লাঞ্চ করলাম। আব্বু কাজের ব্যস্ততায় আসতে পারে নাই। আম্মু, তোর আব্বু নীলাকে একটা ফোন কিনে দিতে বলেছে। আচ্ছা ঠিক আছে, একটা ফোন এনে দেব। ওকে নিয়ে যাবি, একটু তোর সাথে ঘুরবে। কিন্তু আম্মু। কোনো কিন্তু নয়, বিকালে দুজনে যাবি। আচ্ছা ঠিক আছে। তারপর আমি সবার আগে লাঞ্চটা শেষ করে রুমে গেলাম। কি করব আমি? নীলা খুব বাড়াবাড়ি করছে, ওকে নিয়ে আর পারছি না। আচ্ছা, ওকে কি কোনোভাবে ওর বাড়িতে পাঠিয়ে দেওয়া যায় না? দেখি কোনোভাবে সম্ভব হয় কিনা। অমনি নীলা রুমে আসলো, এসে দরজা আটকে দিল। আমি কোনো কথা বললাম না। ওর সাথে আমি কিছুতেই পেরে উঠছি না। কিভাবে পারবো? ও শুধু আম্মু আব্বুর ভয় দেখায়, আর আমি তো আম্মু আব্বুর বিরুদ্ধে যেতে পারবো না। কি ভাবছো গো? ভাবছি কিভাবে তোকে এই বাড়ি থেকে তাড়ানো যায়। বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই। নীলা আস্তে আস্তে আমার কাছে আসছে। আমি কিছু বলবো, অমনি নীলা আমার মুখটা চেপে ধরলো। একটা কথাও বলবে না, আমি যা করব সবকিছুই চুপচাপ সহ্য করবে। তাই বলে আমি চুপ করে আছি, আর এদিকে নীলা আমার উপর অত্যাচার চালাচ্ছে। কিছুই চুপচাপ সহ্য করবে। তাই বলে
আমি চুপ করে আছি আর এদিকে নীলা আমার উপর অত্যাচার চালাচ্ছে, কখনো লিপ কিস দিচ্ছে, কখনো গালে। একটা সময়ও থেমে থাকছে না। মেনে নিতেও পারছি না, ছেড়ে দিতেও পারছি না। কি করব, ঝুলন্ত অবস্থায় আছি। এভাবে বিকেল পর্যন্ত সহ্য করতে হলো নীলার পাগলামি। এইটুকু একটা পিচ্ছি মেয়ে এত কিছু বোঝে কিভাবে আমি ভেবে পাই না। পিচ্ছি কিন্তু যেগুলো করে মনে হয় কত কত বছরের অভিজ্ঞতা। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। ঠোঁটার গাল নীলা একেবারে শেষ করে দিয়েছে। এখন আমার যেতে হবে নীলাকে নিয়ে শপিং এ, ফোন কিনতে। এ তো আরেকটা ঝামেলা। এইটুকু একটা পিচ্ছি মেয়ের সাথে বেড়াতে আমার একদম ভালো লাগে না। আমি রুমে এসে ফোন টিপতে লাগলাম। আচ্ছা আমি কি পরবো? শাড়ি পরলে কি ভালো লাগবে? তাড়াতাড়ি রেডি হবি, বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। তুমি সব সময় একটু বেশি কথা বলো। শোনো, আমি নীল শাড়ি পরবো আর তুমি একটা নীল পাঞ্জাবি পরবে, ঠিক আছে? নীলা আলমারি থেকে একটা নীল পাঞ্জাবি বের করলো আর ওর জন্য আমি যখন বলেছি তোমাকে পরতেই হবে। এদিকে এসো তো। নীলা আমার শার্ট খুলে পাঞ্জাবি পরিয়ে দিল। এই, আমাকে শার্টটা পরিয়ে দাও না। আমি পারি না, তুই একা একাই পর, আমি বাইরে যাচ্ছি। এই, তোমাকে বাইরে যেতে বলেছি। এদিকে আসো, তুমি একটু শাড়ির কুচিটা ধরো। কি আর করব, আমি গিয়ে নীলা শাড়ির কুচিটা ধরলাম। এতক্ষণ লাগে নাকি শাড়ি পরতে? তাড়াতাড়ি পর বলছি। তাড়াতাড়ি করছি, একটু ওয়েট করো। আর কতক্ষণ লাগবে? এই তো হয়ে গেছে, এবার কুচিটা দিয়ে দাও। কি? আমি কখনোই পারবো না। তুমি পারবে, তোমার 14 গোষ্ঠী পারবে। তাহলে 14 গোষ্ঠীর কাছ থেকে পরিয়ে নেব। আমি পারবো না। দাও বলছি। তুমি না ছেলে, এত ভয় কিসের তোমার? তাই বলে তোর ওখানে কুচি দিয়ে দেবো নাকি? দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দাও। তারপর আমি কাঁপতে কাঁপতে নীলার কুচিটা দিয়ে দিলাম। নীলা আমার হাত ওর ওখানে চেপে ধরলো। আমি তো লজ্জায় একেবারে শেষ, কিছু বলতে পারছি না, কিছু করতেও পারছি না, শুধু মাথা নিচু করে আছে। এদিকে নীলাও লড়তেও পারছি না, শুধু মাথা নিচু করে আছে। এদিকে নীলাও লজ্জায় লাল হয়ে আছে, কিছু বলতে পারছে না, শুধু মুচকি হাসছে। এভাবে নীরবময় কিছু মুহূর্ত কাটলো। কিছুক্ষণ পর আমি হাতটা সরিয়ে নিলাম আর অন্যদিকে তাকালাম। নীলা সাজুগুজু করতে ব্যস্ত হয়ে গেল। একটু পরে নীলা বলল, আমি রেডি, এখন চলো। আমি নীলার দিকে তাকাতেই একেবারে অবাক হয়ে গেলাম। এইটুকু পিচ্ছি মেয়েটাকে দেখতে অনেক সুন্দর লাগছে। আমি তো আগে কখনো ওর দিকে তেমন তাকাইনি, আজ প্রথম তাকাচ্ছি। নীলা দেখতে যে এত সুন্দর আমি আগে জানতাম না। এই, কি দেখছো? আমার লজ্জা করে না বুঝি? কোথায় কি দেখছি? চলো তাড়াতাড়ি। হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি, তুমি বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়েছিলে। আমি কোনো কথা না বলে নিচে নামতে শুরু করলাম। আম্মু আমাদের দুজনকে দেখে একেবারে অবাক হয়ে গেল। অবাক হবে না কেন? এভাবে কাছাকাছি ম্যাচিং কালারের ড্রেস পরা দেখলে যে কেউই তাকিয়ে থাকবে। মার্শাল্লাহ, তোদের দুজনকে দেখতে কিন্তু খুব ভালো লাগছে। হয়েছে, এবার টাকা দাও তাড়াতাড়ি। আমি আম্মুর কাছ থেকে টাকা নিয়ে বাইক বের করছি। এমন সময় নীলা বলল, আজ আমরা বাইকে যাব না, রিকশায় যাব। তোমার ইচ্ছে হলে তুমি আমার পিছু পিছু রিক্সা নিয়ে আসতে পারো। এগুলো কেমন কথা? হ্যাঁ, নীলা যখন বলছে রিক্সা যাবে, তোকে রিক্সা যেতে হবে। যা, রিক্সায় করে যা। আম্মু, আমার রিক্সা যেতে একদম ভালো লাগে না। অত আস্তে আস্তে কেউ যায়? এত কিছু বুঝি না, তুই নীলামের সাথে রিক্সা করে যা। আচ্ছা ঠিক আছে আম্মু। তারপরে আমি আর নীলা বেরিয়ে পড়লাম। বাড়ির সামনে কিছুক্ষণ দাঁড়াতে একটা রিক্সা আসলো। আমরা রিক্সায় উঠলাম। নীলা আমার কাঁধে মাথা রেখে বক বক করে যাচ্ছে। আমি কোনো কথা বলছি না, চুপচাপ বসে আছি। কিছু বলো, চুপ করে আছো কেন? তোর সাথে কথা বলতে ইচ্ছে করে না? তো কার সাথে কথা বলতে ইচ্ছে করে? তুই চুপ করে থাকতো। আমার চুপ থাকতে ভালো লাগে না, সবসময় তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে। আচ্ছা তুই বলতে থাক, আমি চুপ করে থাকলাম। আর একটা কথা বলবো না। তারপরে নীলার বক বক শুনতে শুনতে পৌঁছে গেলাম মার্কেটে। কয়েকটা ফোন দেখলাম আর নীলার পছন্দ মতো একটা ফোন কিনে দিলাম। নীলা আমার সাথে সেলফি তুলতে চাইলো, কিন্তু আমি তুললাম না। নীলার জোড়াজোড়িতে ওর সাথে কিছুক্ষণ ঘুরতে হলো। ও জোর করে কয়েকটা সেলফি তুললো। সন্ধ্যার পর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। জান্নাত আসলো রুমে। নীলা আর জান্নাত বসে বসে গল্প করছে। আমি ফেসবুকিং করছি। আজ সময় কাটছে না। আজ বন্ধুদের সাথে আড্ডা দিতে যাইনি, তাই একদম ভালো লাগছে না। সিগারেট না খেলে মাথায় কেমন চক্কর মারে। রাতে ডিনার করে এসে শুয়ে পড়েছি। নীলা এসে পাগলামি শুরু করেছে। আমি নীলাকে ছাড়তে বলছি, কিন্তু নীলা আমাকে ছাড়ছে না। দেখো, তুমি আমার স্বামী, আর আমি আমার স্বামীকে একটু আদর করব। মানে কি বলছিস তুই? মানে আজকে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে উঠবে। কখনোই না। তুমি আর কতদিন আমাকে কষ্ট দেবে? আমি কাউকে কষ্ট দিই না। কেন, তুমি আমাকে কষ্ট দিচ্ছ না? জানি না, আমার একদম ভালো লাগছে না। আমি ঘুমাবো, বিরক্ত করিস না প্লিজ। কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে একটু অসুস্থ লাগছে, কেমন জ্বর জ্বর লাগছে। নীলা আজকে আগে উঠে গেছে ঘুম থেকে। উঠে তো নীলাকে দেখতে পেলাম না। কিছুক্ষণ পর নীলা রুমে আসলো, এসে বলল, কখন ঘুম থেকে উঠবে? ভার্সিটিতে যাওয়ার সময় হয়ে গেছে, ওঠো তাড়াতাড়ি। তুই আর জান্নাত যা, আজকে আমি যাব না, একটু অসুস্থ লাগছে। কি হয়েছে তোমার? একটু জ্বর জ্বর লাগছে। কই দেখি। এ কি, তোমার তো ভীষণ জ্বর। তারপরে নীলা আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। আমি ফ্রেশ হয়ে আসলাম। নীলা আমার জন্য খাবার নিয়ে আসলো। আমাকে জোর করে ও নিজের হাতে খাইয়ে দিল। তারপরে ওষুধ খাইয়ে দিল। নীলার সেবা যত্নে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলাম। এই কয়দিন আমি বুঝলাম নীলা সত্যি আমাকে খুব ভালোবাসে। নীলাকেও আমার ভালো লাগতে শুরু করে। আমি ভাবছি নীলাকে আমি আপন করে নেব। আস্তে আস্তে ওকে আপন করে নেব।
হুট করে যদি একবার চেঞ্জ হয়ে যায় তাহলে কেমন লাগবে? তার চেয়ে বরং আস্তে আস্তে নীলার কাছে যাই। অসুস্থ থাকে 2 দিন থেকে ভার্সিটিতে যাওয়া হয়নি। বন্ধু আসছি একটু পর। তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি, তাড়াতাড়ি আসো প্লিজ। আচ্ছা ঠিক আছে। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে 8টার দিকে বাড়িতে গেলাম। কলিং বেল দিলাম, নীলা এসে দরজা খুললো। এই, তোমাকে না তাড়াতাড়ি আসতে বললাম? তাড়াতাড়িতে চলে আসলাম। এটা তাড়াতাড়ি আসা হলো? রাত 8টা পেরিয়ে গেছে। রাত 8টা আবার দেরি হলো নাকি? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। আচ্ছা ঠিক আছে। পরে আমি ফ্রেশ হয়ে রুমে আসলাম। কি হয়েছে, এত তাড়াতাড়ি বাড়িতে ডাকলি কেন? কিছু হয়নি, তোমাকে একটু আদর করব তাই বাড়িতে আসতে বললাম। আদর মানে? আদর বোঝো না? আচ্ছা দেখাচ্ছি। আজ নীলাকে দেখতে একদম অন্যরকম লাগছে। কেমন ছটফট করছে আমার ভালোবাসা পাওয়ার জন্য। নীলা আমাকে জড়িয়ে ধরে বিছানায় শুইয়ে দিল। আমি তেমন রিয়েক্ট করলাম না। নীলা আস্তে আস্তে আমার খুব কাছে চলে আসলো। দুজনের নিঃশ্বাস দুজনের মুখের উপরে পড়ছে। আমি নীলার চোখের ভাষা বুঝতে পারলাম, কিন্তু ওর কাছে এগিয়ে গেলাম না। নীলা শুধু ছটফট করছে। আমি সবকিছু বুঝেও নীলার কাছ থেকে সরে গেলাম। আমি মনে মনে বলছি, হারে পিচ্ছি, আস্তে আস্তে তোর খুব কাছে চলে যাব, আপন করে নেব তোকে। তুই শুধু একটু ধৈর্য ধর। কিছু বলছো না কেন? আমার কষ্টটা একবার বোঝার চেষ্টা করো। আমি কোনো কথা বললাম না। কি বলবো? আমি যে হঠাৎ করে নীলার কাছে যেতে পারছি না। নীলাকে খুব শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করলো। আলতো করে ওর কানের কাছে মুখ নিয়ে বলতে ইচ্ছে করলো, আমিও যে তোকে ভালোবাসি ফেলেছি পিচ্ছি। কিন্তু অজানা এক বাধায় সবকিছু আটকে গেল, কিছুই করতে পারলাম না। আম্মু এসে আমাদের ডিনার করার জন্য ডাকলো। আমি আর নীলা নিচে গেলাম ডিনার করতে। আব্বু চলে এসেছে। আমরা সবাই একসাথে ডিনার শেষ করলাম। রুমে এসে বসে আছি, মানে নীলার জন্য অপেক্ষা করছি। নীলা একটু পরে আসে। আম্মুকে মনে হয় একটু একটু হেল্প করে, তাই আসতে একটু দেরি হয়। কিছুক্ষণ পর নীলা আসলো, হাতে 1 গ্লাস পানি আর ওষুধ নিয়ে। এখন আবার ওষুধ কেন? সুস্থ হলেও ওষুধ খেতে হয়। ওষুধ খেলে আর অসুস্থ হবে না, না হলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। আমি তো সুস্থ হয়ে গেছি। আমি একদম সুস্থ। অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। আমি তো সুস্থ হয়ে গেছি। আমি একদম সুস্থ। এখন ওষুধ খাওয়া লাগবে না। বেশি কথা বলো না তো, দেখি আমি খাইয়ে দেই। তারপরে নীলা আমাকে ওষুধ খাইয়ে দিল। ওষুধ খাওয়ার সাথে সাথে আমার মাথাটা কেমন চিনচিন করছে। বুঝলাম না নীলা আমাকে কি খাওয়ালো। কেমন অলসতা বিরাজ করতে শুরু করলো। মনে হচ্ছে নীলা হয়তো আমাকে ঘুমের ওষুধ খাওয়ালো। কিন্তু নীলা আমাকে ঘুমের ওষুধ খাওয়াতে যাবে কেন? নীলা আমার কাছে আসলো, এসে বলল, আজ তোমাকে আমি আপন করে নেব, কেউ আটকাতে পারবে না। আমি বুঝতে পারলাম নীলা আমাকে ঘুমের ওষুধ খাইয়েছে, কিন্তু নীলা আমার কাছে আসার জন্য এটা করতে পারলো? আমি কিছুই করতে পারছি না। ভীষণ ঘুম পাচ্ছে। নীলা আমার কাছে আসলো, এসে আমার শার্টটা খুলে দিল। নীলাকে আটকাতে পারছি না, মানে ঘুমের ওষুধ খাওয়ার পর আমি কোনো শক্তি পাচ্ছি না। নীলা আস্তে আস্তে আমার খুব কাছে চলে আসলো। আমি কিছুতেই মানতে পারছি না নীলা আমাকে ঘুমের ওষুধ খাইয়ে এগুলো করছে। তারপরে নীলা আমাকে কিস করতে শুরু করলো। আজ নীলার হাত থেকে আমার নিস্তার নেই। একেবারে শেষ করে ফেলবে নীলা, ও শেষ করে ফেলবে। নীলা ওর ড্রেস খুলে ফেললো। এখন আমাদের দুজনের শরীরে একটা সুতা পর্যন্ত নেই। নীলা আমার খুব কাছে চলে আসলো। আমি নীলাকে আটকাতে পারলাম না, সবকিছু শেষ করে ফেললো। নীলার প্রতি আমার অনেক রাগ হলো। ও আমাকে ঘুমের ওষুধ খাইয়ে নীলাকে মারতে ইচ্ছে করছে, কিন্তু আমি উঠে বসার মতো শক্তি পাচ্ছি না। নীলা আমার উপরে শুয়ে আছে, একটু পর পর আমার দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর নীলা আমাকে বিছানা থেকে তুলে ওয়াশরুমে নিয়ে গেল। দুজনে একসাথে শাওয়ার নিলাম। শাওয়ার নেওয়ায় আমার ঘুম একেবারে ভেঙে গেল। আমার নিজের প্রতি অনেক রাগ হতে শুরু করলো। নীলা আমার সাথে এগুলো করলো, অথচ আমি ওকে আটকাতে পারলাম না। আমি ড্রেস চেঞ্জ করে রুমে চলে আসলাম। আজ নীলার খবর আছে। ও কি করলো আমার সাথে? নীলা ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে আমি ওকে একটা চড় বসিয়ে দিলাম। তুই এটা কি করলি আমার সাথে? যা করেছি একদম ঠিক করেছি, এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না। নীলার কথা শুনে আমার রাগ আরো বেড়ে গেল। আমি খাটের রেলিং খুলে নীলাকে মারতে শুরু করলাম, অথচ আমি ওকে আটকাতে পারলাম না। আমি ড্রেস চেঞ্জ করে রুমে চলে আসলাম। আজ নীলার খবর আছে। ও কি করলো আমার সাথে? নীলা ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে আমি ওকে একটা চড় বসিয়ে দিলাম। তুই এটা কি করলি আমার সাথে? যা করেছি একদম ঠিক করেছি, এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না। নীলার কথা শুনে আমার রাগ আরো বেড়ে গেল। আমি খাটের রেলিং খুলে নীলাকে মারতে শুরু করলাম। অনেক মারলাম নীলাকে। মারতে মারতে লোহার রেলিংটা ভেঙে ফেললাম। নীলা কাঁদতে কাঁদতে বলল, তোমাকে আপন করে নেওয়া কি আমার অপরাধ? আমি কি আমার স্বামীর ভালোবাসা কোনোদিনও পাবো না? কেন বিয়ে করেছো আমাকে? আমার কি একটা স্বপ্ন থাকতে পারে না? তুই আমার চোখের সামনে থেকে সর। তোর মতো পিচ্চি মেয়েকে আমার সহ্য হয় না। আমি কখনো তোকে বিয়ে করতে চাইনি। আম্মু আব্বু আমাকে জোর করে তোর সাথে বিয়ে দিয়েছে। আসলেও তো তোমাকে তো জোর করে বিয়ে দিয়েছে। জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না। আমি এটা ভুলেই গিয়েছিলাম। মুক্ত করে দিচ্ছি, আমি জ্বালা সহ্য করতে হবে না, মুক্ত করে দিলাম। খুব ভালোবাসি তোমায়। আমি কোনো কথা বললাম না। নিজের প্রতি নিজেরই ঘৃণা জন্মালো। আমি নীলা কি মারলাম? কি করে ওর মতো একটা পিচ্চি মেয়েকে মারতে পারলাম? খুব ভুল করে ফেললাম আমি। এক্ষুনি ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নেব আর ওকে আমার বউয়ের মর্যাদা দেব। আমি পিছনে তাকাতেই নীলাকে দেখতে পেলাম না। বুকের মধ্যে কেমন ধুক করে উঠলো। রুমের মধ্যে নীলাকে খুঁজলাম, কিন্তু পেলাম না। ওয়াশরুমে গেছে হয়তো। ওয়াশরুমে গেলাম, কিন্তু নীলাকে পেলাম না। কোথায় গেল নীলা? আমি বেলকনিতে গেলাম, কিন্তু নীলাকে পেলাম না। আমি নিচে গিয়ে নীলাকে ডাকতে লাগলাম।
আমি সারা বাড়িতে খুঁজে নীলাকে পাচ্ছি না। আমার চিৎকার করে ডাকায় আম্মু, আব্বু, জান্নাত এরা সবাই বেরিয়ে আসলো। কি হয়েছে? এত জোরে জোরে নীলাকে ডাকছিস কেন? কোথায় গিয়েছো? আম্মু, আমি নীলাকে খুঁজে কোথাও পাচ্ছি না। পাচ্ছি না মানে? কোথায় যাবে এত রাতে? বাড়িতে আছে, দেখ ওয়াশরুমে গেছে হয়তো। না আম্মু, ওয়াশরুমে আমি নীলাকে খুঁজে কোথাও পাচ্ছি না। পাচ্ছি না মানে? কোথায় যাবে এত রাতে? বাড়িতে আছে, দেখ ওয়াশরুমে গেছে হয়তো। না আম্মু, ওয়াশরুমে আমি খুঁজেছি, সারা বাড়িতে নীলাকে খুঁজতেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। কি বলছিস? কি কিছু হয়েছে তোদের মধ্যে? তারপর আমি সব ঘটনা খুলে বললাম, মানে নীলাকে বউয়ের অধিকার দেইনি, এসব কথা বললাম। তুই এটা কিভাবে করতে পারলি? যেখান থেকে পারিস তাড়াতাড়ি নীলাকে নিয়ে আয়। আনবো আম্মু, আমি নীলাকে খুঁজে আনবো। আমি নীলাকে কোথাও যেতে দেব না। তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম নীলাকে খুঁজতে। কোথায় খুঁজবো আমি নীলাকে? কোথায় গেল মেয়েটা? আশেপাশে অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু নীলাকে কোথাও পেলাম না। চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। আমার কান্না কোনোভাবে থামছে না। আমি নীলাকে খুঁজতে খুঁজতে রাস্তার মাঝখানে চলে আসি। এমন সময় একটা মিনি ট্রাক এসে আমাকে ধাক্কা দেয়। 3 দিন পর আমার জ্ঞান ফেরায়। আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। আশেপাশে লক্ষ্য করলাম, দেখলাম আম্মু চেয়ারে বসে এগিয়ে যেতে লাগলাম। আম্মু আমাকে আটকালো। কোথায় যাচ্ছিস তুই? আম্মু, নীলাকে খুঁজে বের করতে হবে। নীলাকে সবাই খুঁজছে, তুই এখন অনেক অসুস্থ, তোকে এখন যাওয়া লাগবে না। না আম্মু, নীলাকে আমি খুঁজতে যাব। নীলার সাথে আমি খুব অন্যায় করেছি। ওকে যেখান থেকে হোক আমাকে খুঁজে বের করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আগে সুস্থ হয়ে নে, তারপর খুঁজিস। আর শোন, নীলা হয়তো বা অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করেছে মানে? কোথায় নীলা? তোমরা কিভাবে জানলে? আমাদের বাসা থেকে একটু সামনেই সেদিন রাতে আরো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর ওটা নীলাই ছিল, কারণ ওখানে নীলার রক্তাক্ত ওড়না পাওয়া গেছে। নীলার অ্যাক্সিডেন্টের কথা শুনে আমার বুকের ভিতর কেমন যেন করছে। নীলার কিছু হয়নি তো? কেমন আছে? কোথায় আছে? তুই কোনো চিন্তা করিস না, আশেপাশে সব হাসপাতালে খবর নেওয়া হচ্ছে, নীলাকে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। আম্মুর কথায় একটু স্বস্তি পেলাম, কিন্তু থাকতে পারছি না। না, আমাকে এখন নীলাকে খুঁজতে যেতে হবে। আমি কারো উপরে ভরসা পাচ্ছি না। আমি নিজে নীলাকে খুঁজে বের করব, কিন্তু ওরা কেউ নীলার ব্যাপারে কিছু বলতে পারলো না। আমার মাথায়, হাতে, পায়ে সব জায়গায় ব্যান্ডেজ। নাড়াচাড়া করায় আমার মাথার ব্যান্ডেজ দিয়ে রক্ত বেরিয়ে পড়ছে। আমি নিরুপায় হয়ে রাস্তা দিয়ে হাঁটছি, আর আমার মাথা দিয়ে টপে টপে রক্ত ঝরছে। কিছু দূর এগুতে আশিক, সামি ওরা আমাকে দেখতে পেল। আমার মাথা দিয়ে রক্ত পড়ায় ওরা আবার আমাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার আমার মাথায় আবার ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। নীলার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। কোথায় পাবো আমি নীলাকে? নীলাকে ছাড়া আমি আর এক মুহূর্ত থাকতে পারছি না। ডাক্তার আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুমিয়ে রাখে। এভাবে 7টা দিন পেরিয়ে গেল। আমি এখন মোটামুটি সুস্থ। আজকে আমাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেল। এই 7টা দিন আমার কিভাবে কেটেছে আমি বুঝতেই পারিনি। এখন আমি থাকতে পারছি না নীলাকে ছাড়া। আমার ভীষণ কষ্ট হচ্ছে। নীলাকে একটু দেখার আশায় আমি ছটফট করে বেড়াচ্ছি। এখন আমি নীলাকে খুঁজে বেড়াই। সকাল থেকে শুরু করে রাত পেরিয়ে যায়, আমি নীলাকে খুঁজি, কিন্তু কোথাও পাই না। শহরের আনাচে কানাচে প্রত্যেকটা কোনায় আমি নীলাকে 6 ঘন্টার মতো সময় লাগে। নীলার কথা ভাবতে ভাবতে আর নীলাকে খোঁজার আশায় আমি ঢাকায় পৌঁছে গেলাম। ঢাকায় গিয়ে একটা হোটেলে রুম নিলাম। তারপর নীলাকে খুঁজতে শুরু করলাম। প্রথমে শহরের হাসপাতালগুলোতে নীলার খোঁজ করতে শুরু করলাম। সারাদিন নীলাকে খুঁজি, মাঝরাত পর্যন্ত খুঁজে বেড়াই। আবার হোটেলে ফিরে আসি গভীর রাতে। নীলাকে কোথাও খুঁজে পাই না। রাতে বাসায় ফিরে ঘুম আসে না। নীলার কথা ভাবতে ভাবতে সকাল হয়ে যায়। এভাবে 1 মাসের মতো আমি নীলাকে খুঁজি, কিন্তু পাই না। 1 মাস নিয়মিত ঘুম না পারায় আমি একটু অসুস্থ হয়ে পড়লাম। আমি বাড়িতে ফিরে আসলাম। সবার কাছে নিজেকে অপরাধী মনে হয়। আমি সত্যি বড় অপরাধী। আমি নীলার সাথে অনেক অপরাধ করেছি। চাচা চাচির সামনে নিজের মুখ দেখাবো কিভাবে? ওদের একমাত্র মেয়ে, ওরা কত কষ্ট আছে। আমার ভীষণ কষ্ট হয়। যদি কাউকে দেখাতে পারতাম তাহলে সেই বুঝতো আমার ভেতরটা। রুমে শুয়ে আছি, এমন সময় আম্মু আসলো খাবার নিয়ে। ঢাকায় গিয়ে তো নিজের শরীরের অবস্থা একেবারে শেষ করে ফেলেছিস। শোন, যা হয়। ভীষণ কষ্ট হয়। যদি কাউকে দেখাতে পারতাম তাহলে সেই বুঝতো আমার ভেতরটা। রুমে শুয়ে আছি, এমন সময় আম্মু আসলো খাবার নিয়ে। ঢাকায় গিয়ে তো নিজের শরীরের অবস্থা একেবারে শেষ করে ফেলেছিস। শোন, যা হয়েছে সেটা তোর ভাগ্য ছিল। তুই দেখিস, নীলা একদিন ঠিক ফিরে আসবে। আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলাম। আমার ভীষণ কষ্ট হয়, ভীষণ। আমি বুঝতে পারি, তোর দিকে তাকালেই আমি সবকিছু বুঝতে পারি। আম্মু, এখন কি করব আমি? সবকিছু ঠিক হয়ে যাবে, তুই একটু ধৈর্য ধর। তারপরে আম্মু আমাকে খাইয়ে দিল। আমি বসে বসে নীলার সেই দুষ্টুমিগুলো ভাবছি। কত কিছুই না করতো একটু ভালোবাসা পাওয়ার জন্য। আজ আমি ওকে আমার সব ভালোবাসা দিতে চাই, কিন্তু আজ ও নেই। ওদিকে নীলা এখন দুবাইয়ে। নীলা সেদিন রাতে বাড়ি থেকে বের হওয়ার পর কোথায় যাবে, কি করবে, এসব ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটছিল। নীলা তো এই মুখ নিয়ে বাসায় ফিরে যেতে পারবে না। নীলা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা কারের সাথে ধাক্কা খায়। নীলা সেদিন রাতে বাড়ি থেকে বের হওয়ার পর কোথায় যাবে, কি করবে, এসব ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটছিল। নীলা তো এই মুখ নিয়ে বাসায় ফিরে যেতে পারবে না। নীলা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা কারের সাথে ধাক্কা খায়। নীলার মাথায় ভীষণ আঘাত পায়। গভীর রাত্রে রাস্তায় কেউ ছিল না। কারের ড্রাইভারটি নীলাকে তুলে হসপিটালে নিয়ে যায়। কারের ড্রাইভারটির নাম সাইদ। সাইদ নীলাকে হসপিটালে নিয়ে যাওয়ায় নীলাকে হালকা চিকিৎসা দেয়।
ডাক্তার বলেন রোগীর মাথায় ভীষণ আঘাত লেগেছে, একটা অপারেশন করাতে হবে, আর আমরা এই গুরুত্বপূর্ণ অপারেশনটি করতে পারবো না। রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে ভালো হয়, আর অপারেশনটা যত তাড়াতাড়ি হবে রোগীর জন্য ততই ভালো। অপারেশনে যদি কোনো ত্রুটি হয় তাহলে রোগীর স্মৃতিশক্তি হারিয়ে যেতে পারে। এমন সময় সাইদ পড়ল ভীষণ বিপদে। সাইদ কি করবে, কিভাবে নীলার ভালো অপারেশন করাবে? সাইদ তার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলবে। সাইদ সহ ওদের পরিবারের সবাই প্রবাসে বসবাস করে, মানে দুবাইয়ে থাকে। সাইদ বাংলাদেশে বেড়াতে এসেছে। সাইদের বাড়ি শুরু করলো। মাথায় আঘাত, খুব গুরুত্বপূর্ণ একটা অপারেশন করতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগলো। ডাক্তার বলেছে অপারেশন সাকসেসফুল, কিন্তু নীলার জ্ঞান ফিরতে অনেক দেরি হবে। নীলা কোমায় চলে গেছে। এখান থেকে জ্ঞান ফিরতে কত সময় লাগবে তা বলা সম্ভব নয়, তবে ডাক্তারদের ধারণা মতে 2-3 মাস সময় লাগতে পারে। এদিকে 1 মাস পেরিয়ে গেছে। আমি নীলাকে শহরের আনাচে কানাচে খুঁজে বেড়াই, কেউ নীলার একটু খোঁজও দিতে পারে না। রাত দিন এক করে আমি নীলাকে খুঁজে বেড়াই, আশা একটাই, নীলাকে আমি একদিন ঠিক খুঁজে পাবো। আব্বু পুলিশকে জানিয়েছিল, পুলিশেরও নীলাকে অনেক খোঁজার ব্যবস্থা করেছে, কিন্তু তারাও ব্যর্থ। এইভাবে নীলাকে খুঁজতে খুঁজতে আর বুকে কষ্টের পাহাড় জমিয়ে থাকতে থাকতে আরো 2টা মাস কেটে গেল। আজ 3 মাস পেরিয়ে গেল, নীলার কোনো খবর নেই। আমি এখনো নীলাকে খুঁজে বেড়াই। একদিন লাঞ্চ করছি, এমন সময় আম্মু বলল, দেখ, নীলাকে তো অনেক খুঁজলি, কোথাও পেলি না। ভাগ্যে থাকলে একদিন নীলা ঠিক ফিরে আসবে। দেখ, নীলাকে তো অনেক খুঁজলি, কোথাও পেলি না। ভাগ্যে থাকলে একদিন নীলা ঠিক ফিরে আসবে। তার চেয়ে বরং তুই আবার ভার্সিটিতে যা, ক্লাস কর, তোর সময় কেটে যাবে। আচ্ছা আম্মু, কালকে থেকে ভার্সিটিতে যাব। ওদিকে 3 মাস পর নীলার জ্ঞান ফিরল। ডাক্তাররা আগে থেকে বলেছিল যে আজকে বিকেল 3টা-4টার মধ্যে নীলার জ্ঞান ফেরার সম্ভাবনা রয়েছে। তাই সাইদ সহ ওর আব্বু আম্মু ওরা হসপিটালে এসে বসে থাকে নীলার জ্ঞান ফেরার আশায়। নীলার জ্ঞান ফিরে এসে দেখলো সে একটা হসপিটালে। আশেপাশে লক্ষ্য করতে দেখলো 3 জন বসে আছে। আমি এখানে কেন? আপনি এখন দুবাইয়ে আছেন। 3 মাস আগে আমার কারের সঙ্গে আপনার অ্যাক্সিডেন্ট হয়, আর আপনাকে উন্নত চিকিৎসার জন্য দুবাইয়ে আনা হয়। নীলার আস্তে আস্তে সবকিছু মনে পড়ে গেল। সাইদের মা নীলাকে উদ্দেশ্য করে বলল, কি নাম তোমার? আমার নাম নীলা। তোমার কি বাসার কথা কিছু মনে পড়েছে? হ্যাঁ, আমার সবকিছু মনে পড়ছে। খুব ভালো, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে তোমার বাসায় পৌঁছে দাও। আমার নাম নীলা। তোমার কি বাসার কথা কিছু মনে পড়েছে? হ্যাঁ, আমার সবকিছু মনে পড়ছে। খুব ভালো, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে তোমার বাসায় পৌঁছে দেওয়া হবে। নীলা মুখ গোমরা করলো। কি তোমার বাসার কথা বলায় তুমি মন খারাপ করলে কেন? কি হয়েছে? তোমার সবকিছু আমাকে খুলে বলো। তারপরে নীলা সবকিছু খুলে বলল। বুঝলাম, ছেলেটি এত খারাপ, তোমাকে এভাবে কষ্ট দিল? না, ওকে খারাপ বলবেন না, যতই হোক ও আমার স্বামী। এত কিছুর পরও তুমি ওকে স্বামী বলছো? হাজার অপরাধ করলেও আমার স্বামী, আমি ওকে ভীষণ ভালোবাসি। তাহলে তুমি এখন তোমার স্বামীর কাছে ফিরে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। না, ও আমাকে মেনে নেবে না, কারণ আমি অনেক পিচ্ছি। ও পিচ্ছি মেয়েদের পছন্দ করে না। তাহলে তুমি এখন কি করবে? যেদিকে 2 চোখ যায় চলে যাব, কিন্তু আমি ওর কাছে কখনোই ফিরে যাব না। আচ্ছা, আমাকে আন্টি বলে ডাকবে না, আজ থেকে আমাকে আম্মু বলে ডাকবে, ঠিক আছে? ঠিক আছে আম্মু। আরো 7 দিন পর নীলা পুরোপুরি সুস্থ হওয়ায় নীলাকে সাইদের বাসায় নিয়ে যাওয়া হলো। নীলা এখন নতুন বাবা মা পেল। এদিকে আমি ভার্সিটিতে যাওয়া শুরু করেছি। ভার্সিটিতে গিয়ে নিয়মিত ক্লাস করি। নীলার স্মৃতি আঁকড়ে আজও নীলাকে খুঁজে বেড়াই। নীলা সেই রক্তমাখা ওড়নাটা এখনো আমার কাছে আছে। ওড়নাটা সবসময় আমার কাছে রাখি। সেই রক্তমাখা ওড়না এখন তো আর রক্ত নেই, সাদা ওড়না, লাল লাল সব দাগ আছে। সাইদের বাবার একটা নিজস্ব কোম্পানি আছে। নীলা সবসময় বাড়িতে বসে থাকে, তাই নীলা ওর নতুন আম্মুকে অনেক বুঝিয়ে ওদের কোম্পানিতে যায়। ওখানে নীলাকে সবাই ম্যাডাম বলে সম্মান দেয়। নীলার এগুলো শুনতে খুব ভালো লাগে, তাই নীলা নিয়মিত অফিসে গিয়ে বসে থাকে। বসে বসে অফিসের বিভিন্ন কাগজপত্র সিরিয়াল করে। এইভাবে চলতে থাকে আমার এবং নীলার 2 দিকে 2 পৃথিবী। নীলার একদিন হঠাৎ খুব বমি হয় আর সে মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তার নীলাকে চেক আপ করে বলে, আর 2 দিকে 2 পৃথিবী। নীলার একদিন হঠাৎ খুব বমি হয় আর সে মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তার নীলাকে চেক আপ করে বলে নীলা প্রেগনেন্ট। সেদিন রাতে আমাদের মিলন হয়, যার ফলে নীলা আজ প্রেগনেন্ট। নীলার বাচ্চাটিকে নষ্ট করে ফেলতে বলি, কিন্তু নীলা রাজি হয় না। নীলা মনে মনে ভীষণ খুশি। নীলা প্রেগনেন্ট এটা শুনে নীলা খুশি। মেয়েরা প্রেগনেন্টের কথা শুনলে এমনিতে অনেক খুশি হয়। নীলার আম্মু নীলাকে অনেক সেবা যত্ন করে। এদিকে আমার অনার্স 2য় বর্ষের পরীক্ষা শুরু হয়ে যায়। আমি ঠিক মতো পরীক্ষা দেই। পরীক্ষা শেষ হতে 2 মাসের মতো সময় লাগলো। দেখতে দেখতে আরো 4টা মাস কেটে গেল। আমি এখন অনার্স 3য় বর্ষে উঠে গেছি। সময় আমার কিছুতেই কাটে না। নীলার স্মৃতি আঁকড়ে এখনো বেঁচে আছি। ওদিকে নীলা প্রেগনেন্ট প্রায় 10 মাস হয়ে এসেছে। নীলাকে একটা হসপিটালে ভর্তি করানো হয়েছে। নীলা মা হতে চলেছে। নীলার মধ্যে এক অন্যরকম খুশি বিরাজ করছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী দুপুরের দিকে নীলা সার্জারি করা হয়। আলহামদুলিল্লাহ, পুত্র সন্তান মা ছেলে দুজনেই সুস্থ আছে। নীলা তার বাচ্চাকে পেয়ে অনেক খুশি। এদিকে আমি আজকে ভার্সিটিতে যাইনি। মনের মধ্যে কেমন যেন করছে। আসলে রক্তের টান থাকলে যেটা হয়,
আজকে খুব খুব শুধু নীলার কথা মনে পড়ছে। এইভাবে চলতে চলতে আরো 3টা বছর কেটে যায়। আমার বিসিএস কমপ্লিট। আম্মু আব্বু আমাকে কোনো চাকরি বাকরি করতে দেয়নি, নিজেদের ব্যবসা সামলাতে হবে। নীলার কথা সবাই ভুলে গেছে, মানে সবাই মেনে নিয়েছে যে নীলা মারা গেছে। আম্মু আব্বু আমাকে আবার বিয়ে দিতে চেয়েছে, কিন্তু আমি বিয়ে করিনি। আসলে বিয়ে করার কোনো ইচ্ছাই নেই। নীলার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে আছি, যদিও কাউকে বুঝতেই দেই না যে আমি আজও নীলাকে ভালোবাসি। এখন আমি অফিসে যাই, আব্বুর ব্যবসা সামলাই। আমাদের একটা ছোটখাটো কোম্পানি আছে, আব্বু এবং তার বন্ধু মিলে কোম্পানিটা চালায়। আমিও অফিসে গিয়ে অফিসিয়াল কিছু কাজ করি। রাতে ডিনার করছি, এমন সময় আম্মু বলল, তোর আবার বিয়ে দেবো, তোর জন্য মেয়ে খুঁজছি। দেখো আম্মু, এর আগে তোমার আম্মু বলল, তোর আবার বিয়ে দেবো, তোর জন্য মেয়ে খুঁজছি। দেখো আম্মু, এর আগে তোমাদের ইচ্ছায় বিয়ে করেছিলাম। এখন প্লিজ একটা রিকোয়েস্ট করছি, আমাকে আর বিয়ের কথা বলো না। আমি আর জীবন নিয়েও বিয়ে করব না। আমরা না এখন বুড়ো হয়ে যাচ্ছি, আমাদের কি নাতি নাতনির মুখ দেখার ইচ্ছে নেই? নাতি নাতির মুখ দেখার ইচ্ছা থাকলে তোমাদের মেয়েকে বিয়ে দাও, আমাকে কখনো বিয়ের কথা বলবেন না। আর কেউ কোনো কথা বললো না। আমি ডিনার শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। ওদিকে দুবাইয়ে নীলা কাটাচ্ছে অপূর্ণ এক জীবন। মানে নীলার ছেলে আছে কিন্তু স্বামী নেই। নীলার ছেলের নাম রেখেছে জিসান, ওর বয়স এখন 3 বছর। নীলাও এখন আমার কাছে ফিরে আসতে চায়, কিন্তু ভয় একটাই, আমি যদি নীলাকে মেনে না নেই। নীলা নিজের মা বাবাকে ছেড়ে চলে গেছে শুধু আমার জন্য। মেয়েটা তো অনেক কষ্ট সহ্য করে আজও টিকে আছে। জিসান তার আব্বুর ভালোবাসা থেকে বঞ্চিত। নীলা জিসানকে বুঝতে দেয় না যে তার আব্বু নেই। জিসান ওর আব্বুর কথা জিজ্ঞাসা করলে নীলা বলে, আমি তোর আব্বু। নীলা বলে, আমি তোর আব্বু, আমি তোর আম্মু। সাইদদের দুবাইয়ের কোম্পানির সাথে আমাদের কোম্পানির একটা ডিল হয়। 2 কোম্পানি থেকে একটা মিটিং করার সিদ্ধান্ত হয়, আর মিটিংটা আমাদের দেশে হবে এটা নির্ধারণ করা হয়। সাইদ গিয়ে নীলাকে বলে, বাংলাদেশের একটা কোম্পানির সঙ্গে আমাদের একটা মিটিং আছে, আমরা বাংলাদেশে যাব, তুমি আমাদের সাথে যাবে? না, আমি বাংলাদেশে যাব না। বাংলাদেশেই তো যাচ্ছি, তোমাদের বাড়িতে তো না। আমরা গিয়ে ওখানে একটা মিটিং করব, আর ওখানে 1 মাস থাকবো। ভাবছি আব্বু আম্মু ওদেরকে নিয়ে যাব, তাই বলছি তুমিও আমাদের সাথে চলো। হ্যাঁ নীলা, তুমিও আমাদের সাথে যাবে, আমরা বাংলাদেশ থেকে ঘুরে আসি। আচ্ছা, তোমরা যখন বলছো তাহলে যাব। আচ্ছা ঠিক আছে, সামনের ফ্রাইডেতে আমাদের ফ্লাইট। তারপর শুক্রবারের ফ্লাইটে নীলা, জিসান, সাইদের আম্মু আব্বু সহ অফিসের কিছু লোকজন ওরা সবাই বাংলাদেশে চলে আসে। ওরা এসে একটা হোটেলে বুকিং হয়, আর মিটিংটা হবে আমাদের কোম্পানিতে। 2 দিন রেস্ট নেওয়ার পর আমাদের সাইদের আব্বু, নীলা আর কোম্পানির লোকজন ওরা মিটিং করতে আসে। আমরা একটা প্রজেক্টের ডিল নিয়ে মিটিং করব। আমি আব্বু খুব তাড়াতাড়ি অফিসে চলে আসি। অফিসের আরো লোকজন নিয়ে আমরা মিটিং করার জন্য প্রস্তুতি নেই। মিটিং 10টায় শুরু হয়। 2 কোম্পানির প্রায় 20 জন নিয়ে মিটিং করা হয়। আমরা মিটিং শুরু করার আগে সবার সাথে হ্যান্ডশেক করতে গেলাম। সবার সাথে হ্যান্ডশেক করছি আর নিজেদের নাম বলছি। সাইদের সঙ্গে হ্যান্ডশেক করতে গেলাম, ইমন ইসলাম। সাইদ হাত বাড়িয়ে বলল, সাইদ চৌধুরী। তারপরে পাশে হ্যান্ডশেক করতে গেলাম, একটা মেয়ে হাত বাড়িয়ে বলল, নীলা চৌধুরী। আমি নীলার মুখের দিকে তাকিয়ে থাকলাম। নিজের চোখ দিয়ে কি দেখছি বিশ্বাস করতে পারছি না। আমার চোখের সামনে নীলা দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, গলা শুকিয়ে আসছে। আমি কোন রকম হ্যান্ডশেক করে আমার নাম বলে বসে পড়লাম। কিছুই বুঝতে পারছি না। আজ প্রায় 4 বছর পর নীলা আমার চোখের সামনে। আমি নীলার দিকে তাকাচ্ছি, নীলা আমার চোখের সামনে। আমি নীলার দিকে তাকাচ্ছি, কিন্তু নীলা আমার দিকে একবারও তাকাচ্ছে না। নীলার আগে যার সাথে হ্যান্ডশেক করলাম উনি বলল ওনার নাম সাইদ চৌধুরী, আর নীলা বলল ওর নাম নীলা চৌধুরী। কি আজব, নীলার মনে হয় ওনার সাথে বিয়ে হয়েছে। যাক, তাও খুশি হলাম। নীলা তো বিয়ে করে সুখে আছে, আজ আমি অনেক খুশি। তারপরে মিটিং এর দিকে মনোযোগ দিলাম। মন কিছুতেই বসছে না। আজকের মতো মিটিং শেষ হলো, কিন্তু সম্পূর্ণ ডিল নিয়ে আলোচনা করা হলো না। তাই কালকে আবার মিটিং করা হবে। আমি বাড়িতে গিয়ে সরাসরি রুমে চলে গেলাম। চোখ দিয়ে খুব জল ঝরছে। আজ আমি অনেক খুশি। আজ নীলাকে দেখলাম, তাও তো নীলা সুখে আছে, এটা দেখেই অনেক ভালো লাগছে। পরের দিন আমি খুব তাড়াতাড়ি অফিসে চলে গেলাম। এমন সময় সাইদের একটা ফোন আসলো। সাইদ একটু সাইডে গিয়ে ফোনটা রিসিভ করলো। নীলা আমাকে উদ্দেশ্য করে বলল, কেমন আছেন মিস্টার রিমন? হ্যাঁ ভালো আছি, আপনি? আমিও খুব ভালো আছি। করেন নাই? না, কারো অপেক্ষায় ছিলাম। সত্যি বলছেন? হ্যাঁ, কিন্তু এখন আর নেই। এখন সে তার স্বামী সন্তান নিয়ে খুব সুখে আছে। তাই? একদম তাই। তারপর আমি জিসানের সঙ্গে কিছুক্ষণ কথা বললাম। মিটিং এর সময় হয়ে গেছে, তাই জিসানকে নামিয়ে দিয়ে আমরা মিটিং করতে গেলাম। জিসানকে নীলা ওর ফোন দিয়ে পাশের একটা রুমে বসিয়ে দিল। জিসান সম্ভবত ফোনে গেম খেলছে। আমরা সবাই মিটিং করতে বসলাম। প্রজেক্ট নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করলাম। মিটিং করা শেষে সাইদের কোম্পানির সঙ্গে আমাদের কোম্পানির খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গেল। আমরা মিটিং শেষ করে সবাই একসাথে লাঞ্চ করলাম। শেষবারের মতো নীলার দিকে একবার তাকালাম। নীলা হয়তো আবার চলে যাবে দুবাইয়ে, তাই শেষবারের মতো আমি নীলার মুখের দিকে তাকিয়ে আছি। হঠাৎ নীলাও আমার দিকে তাকালো। আমি নীলার দিক থেকে চোখ সরিয়ে নিলাম। লাঞ্চ শেষে একটু রেস্ট নিয়ে ওরা সবাই চলে যেতে লাগলো। আমরা ওদেরকে একটু এগিয়ে দিতে গেলাম। হঠাৎ জিসান এসে আমার পা জড়িয়ে ধরলো। আমি জিসানকে কোলে তুলে নিলাম, একটু আদর করে জিসানকে নামিয়ে দিলাম।
ওরা গ্লাস খুলে আমার দিকে তাকালো, দেখলাম নীলার চোখ দিয়ে জল পড়ছে। আমার সাথে অনেকদিন পর দেখা হলো, তাই হয়তো বা কাঁদছে। এটা খানিকের কষ্ট, একটু পরে আবার ঠিক হয়ে যাবে। আমিও গাড়ি ড্রাইভ করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে শাওয়ার নিলাম, রুমে বসে শুধু অফিসের কথাই ভাবছি। জিসানের মায়ায় পড়ে গেছি, জিসানকে আমার খুব আপন আপন লাগছে। ওদিকে নীলা হোটেলে গিয়ে ভীষণ কান্না শুরু করেছে। নীলার আম্মু নীলার সাথে কথা বলে কিছু জানার চেষ্টা করছে, কিন্তু নীলা কিছু বলছে না, শুধু কেটে চলেছে। অনেক চেষ্টা করে নীলার আম্মু জানতে পারলো যে আজকে আমার সাথে নীলার দেখা হয়েছিল। কাঁদছো কেন তুমি? আম্মু, ইমন ভালো নেই। তুমি কিভাবে জানলে ও ভালো নেই? ওর সাথে কথা বলেছি, ও এখনো বিয়ে করে নাই, এখনো আমার অপেক্ষায় আছে। কি বলছো কি? তুমি তো বলেছিলে ও তোমাকে সহ্য করতে পারতো না, তাহলে এখনো তোমার জন্য অপেক্ষা কেন করছে? আমি কিছু জানি না আম্মু, আমার এখন ভীষণ কষ্ট হচ্ছে। তুমি একদম কষ্ট পেও না। তোমার স্বামী যখন তোমার জন্য এখনো অপেক্ষা করে আমার এখন ভীষণ কষ্ট হচ্ছে। তুমি একদম কষ্ট পেও না। তোমার স্বামী যখন তোমার জন্য এখনো অপেক্ষা করে আছে, তাহলে তোমার ওর কাছে ফিরে যাওয়া উচিত। কিন্তু আমি কিভাবে ওর কাছে ফিরে যাব? তুমি কোনো চিন্তা করো না, আমরা সব ব্যবস্থা করব। এদিকে আমি শুধু বারবার নীলা আর জিসানের কথা ভেবে চলেছি। নীলা এখন বড় হয়ে গেছে। না, আমি কি সব ভাবছি? নীলা তো এখন অন্য কারো বউ। এসব নিয়ে আমার না ভাবাই ভালো। আমি রাতে এটা সেটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম একটা নাম্বার থেকে বেশ কয়েকবার ফোন এসেছে। আমি ফোনটা ব্যাক করলাম। ফোনটা রিসিভ করতে উপাস থেকে বলল, হ্যালো মিস্টার ইমন, আমি সাইদ চৌধুরী। ও আচ্ছা, কি খবর? আপনার সাথে কিছু কথা আছে, দেখা করতে পারবেন? হ্যাঁ অবশ্যই, কোথায় আসবো? আমি একটা জায়গা টেক্সট করে দিচ্ছি, ওখানে চলে আসুন। আচ্ছা ঠিক আছে। তারপর আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে চলে গেলাম টেক্সট করা জায়গায়। গিয়ে দেখলাম সাইদ চৌধুরী বসে আছে। আরে মিস্টার ইমন, আসুন, এখানে বসুন। জি ধন্যবাদ। না, আপনি খুব ভালো একটা বউ পেয়েছেন, তাই বললাম আপনি খুব লাকি। সাইদ হাসতে হাসতে বলল, আরে ভাই, আমি তো এখনো বিয়েই করি নাই। মানে কি বলছেন আপনি? তারপরে সাইদ আমাকে সব ঘটনা খুলে বলল। আমার চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। আরে এখন কাঁদছেন কেন? এখন সবকিছু ঠিক হয়ে যাবে। এই নীলা, এদিকে আসো। তারপরে নীলা, জিসান ওদের সাথে আরো দুজন আসলো। ওরা মনে হয় সাইদের মা বাবা। জিসান এসে আমার পা জড়িয়ে ধরলো আর বলল, তুমি আমার আব্বু। আম্মু আমাকে সবকিছু বলেছে। তুমি খুব পচা, তুমি আমাকে ছেড়ে অনেক দূরে ছিলে। আমি জিসানকে কোলে নিয়ে কয়েকটা চুমু খেলাম। হ্যাঁ রে, তোর আব্বু অনেক পচা, তোকে একটু আদর ভালোবাসা দেয়নি? আব্বু, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবা না তো? না রে, আমি তোকে ছেড়ে আর কখনো কোথাও যাব না। সত্যি বলছো তো আব্বু? হ্যাঁ সত্যি বলছি, আমি তোকে ছেড়ে আর কখনো কোথাও যাব না। এই যে মিস্টার ইমন, এখন আপনার বউ আর ছেলেকে নিয়ে আপনি বাসায় যান। আমরা কয়েকদিন পর আপনার বাসায় আসছি। কয়েকদিন পর কেন? আপনারা সবাই এখনই আমাদের সাথে। বউ আর ছেলেকে নিয়ে আপনি বাসায় যান। আমরা কয়েকদিন পর আপনার বাসায় আসছি। কয়েকদিন পর কেন? আপনারা সবাই এখনই আমাদের সাথে চলুন। আচ্ছা আপনি যান, আমরা কয়েকদিন পরে আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তারপরে সাইদের মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আমি, নীলা আর জিসান বেরিয়ে পড়লাম। আমি গাড়ি ড্রাইভ করছি, পাশের সিটে নীলা বসেছে, আমাদের মাঝখানে জিসান আছে। নীলা এখন আমার সাথে কথা বলছে না। আমি নীলার দিকে তাকাচ্ছি কিন্তু কোনো কথা বলছি না। জিসানের সাথে সাথে একটার পর একটা কথা বলে যাচ্ছে। কিছুক্ষণ পর আমরা বাড়িতে পৌঁছে গেলাম। কলিং বেল দিলাম, আম্মু এসে দরজা খুলে দিল। নীলা এবং আম্মু দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। নীলা সরাসরি গিয়ে আম্মুর পা জড়িয়ে ধরলো আর বলল, আম্মু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আম্মু কিছু বলছে না, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। আম্মু এবং নীলা দুজনেই কান্না করে চলেছে। একটু পর জান্নাত আর আব্বু আসলো। নীলা আব্বুর পা জড়িয়ে কান্না করতে লাগলো। তারপরে নীলা সবকিছু খুলে বলল। এতদিন কোথায় ছিল, কি করছিল, জান্নাত নিয়ে টানাটানি করছে, কখন কোন দিকে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। তারপরে আব্বু চাচা আর চাচিকে ফোন দিয়ে আসতে বলল। আব্বু বলল সারপ্রাইজ আছে। ইমন, তুই নীলাকে নিয়ে উপরে যা, আর দাদু ভাই আমার কাছে থাকবে। তারপরে আমি আর নীলা উপরে গেলাম। উপরে গিয়ে আমি নীলাকে জড়িয়ে ধরলাম। এই পিচ্ছি, তুই এতদিন আমাকে ছেড়ে কিভাবে থাকতে পারলি? এই শোনো, এখন আমি আর পিচ্ছি নেই, আমি এখন অনেক বড় হয়ে গেছি। তাই তো দেখছি, তুই অনেক বড় হয়ে গেছিস। শোনো, এখন আর তুই করে বলবে না, এখন থেকে আমাকে তুমি করে বলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। জানো তোমাকে ছাড়া থাকতে আমার কত কষ্ট হয়েছে? হ্যাঁ বুঝতে পেরেছি। তুমি আমার সাথে যে সেদিন রাতে ওভাবে ওইসব না করলে এসব কিছুই হতো না। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আস্তে আস্তে তোমাকে মেনে নিতাম। সেটা বুঝতে পেরেছি। তুমি এতদিন আমার জন্য অপেক্ষা করছো। তুমি অনেক কষ্ট সহ্য করেছো। তুমিও তো আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছো। হঠাৎ জিসান এসে আব্বু বলে ডাক দিল। কি পেরেছি, তুমি এতদিন আমার জন্য অপেক্ষা করছো। তুমি অনেক কষ্ট সহ্য করেছো। তুমিও তো আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছো। হঠাৎ জিসান এসে আব্বু বলে ডাক দিল। কি হয়েছে আব্বু? তুমি আমার আম্মুকে জড়িয়ে ধরে কি করছিলে? কই, কখন জড়িয়ে ধরলাম? না, আমি দেখেছি। না, তোমার আম্মু পড়ে যাচ্ছিল তাই তোমার আম্মুকে ধরেছি। ও, তাহলে ঠিক আছে। তারপর আমি জিসানকে কোলে নিয়ে গল্প করতে শুরু করলাম। দুপুরে লাঞ্চ করে এসে আমি, জিসান, নীলা তিনজন শুয়ে দুষ্টামি করছি। এভাবে দুষ্টামি করতে করতে বিকেল হয়ে আসলো। কিছুক্ষণ পর জান্নাত এসে বলল, ভাবি গ্রাম থেকে তোমার আম্মু আব্বু এসেছে। নীলা দৌড়ে ওর আম্মু আব্বুর কাছে গিয়ে ওদের পা জড়িয়ে ক্ষমা চাইতে লাগলো। নীলাকে পেয়ে ওর আম্মু আব্বু ভীষণ খুশি। আর খুশি হবে না কেন,
একমাত্র মেয়ে বলে কথা, প্রত্যেকটা মা বাবা তার মেয়েকে খুব ভালোবাসে। তারপরে আমরা সবাই গল্প করতে করতে রাত হয়ে আসলো। রাতে সবাই একসাথে ডিনার করে নিলাম। রাতে আমি, নীলা আর জিসান রুমে বসে আছি। একসাথে থাকবে। হ্যাঁ জিসান, তোমার আন্টি ঠিকই বলেছে। আজকে তোমাকে আমাদের সাথে নেব না, কাল থেকে তুমি আমাদের সাথে থাকবে। আচ্ছা আম্মু, তুমি যখন বলছো তাহলে আমি আন্টির সাথে থাকবো। তারপরে জিসান আমাকে আর নীলাকে কয়েকটা চুমু দিয়ে ওর আন্টির সাথে চলে গেল। নীলা গিয়ে রুমের দরজা আটকে দিল। নীলা আমার দিকে তাকাচ্ছে আর মুচকি হাসছে। হাসছো কেন? শোনো, আমার আরেকটা বেবি লাগবে। ও মা, আরেকটা? হ্যাঁ আরেকটা, এবার একটা মিষ্টি মেয়ে লাগবে। তোমার মিষ্টি মেয়ে লাগবে, তাহলে আমাকে বলছো কেন? ওই তুমি জানো না তোমাকে কেন বলছি? না, আমি তো জানি না। দেখো, নাটক করো না। আচ্ছা ঠিক আছে। তারপরে আমি নীলাকে বিছানায় শুয়ে দিলাম। আমি আস্তে আস্তে নীলার কাছে গেলাম। নীলাকে কিস করতে শুরু করলাম। নীলার গালে, মুখে, গলায় কিস বসাতে শুরু করলাম। শুধু কি কিস করলে হবে নাকি, অন্য কিছু করবে? এত ব্যস্ত হচ্ছ কেন? আমার এক্ষুনি লাগবে। আচ্ছা ঠিক আছে। তারপরে আমি নীলার ড্রেস খুলে, আপনারা কি শুনছেন? পাশে থাকা বেল বাটনে ক্লিক করে